গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। পঞ্চম পর্ব। ভাবি শুনো, একটা জরুরি কথা আছে। হাতে অনেক কাজ, বাপিয়া পড়ে শুনি। ভাবি, এটা খুব গুরুত্বপূর্ণ। না শুনলে সব কাজ অকাজ হয়ে যাবে। পাপিয়ার কথা শুনে সাবা থেমে গেল। জিজ্ঞাসু গলায় বলল, কি হয়েছে? এখানে না, রুমে চলো বলছি। পাপিয়া ঘরে ঢুকেই দরজা আটকে বলল, ভাবি, কুহু আপুর মাথায় ভূত চেপেছে। ও এই বিয়ে ভাঙার জন্য কি একটা প্ল্যান করেছে, আল্লাহই ভালো জানে। আমার খুব টেনশন লাগছে। দাদা সাহেব রাগলে কি হবে বুঝতে পারছো? সাবা হেসে বলল, ওর যা মন চায় করতে দাও, শেষে পস্তানোটা আমাদের না ওরই হবে। তুমি এভাবে বলছো? শোনো পাপিয়া, কুহুর কিছু বদ অভ্যাস আছে। ওর সেটা শোধরানো উচিত। এমনি এমনি তো কিছু ঠিক হয় না, বিপদে পড়লেই ঠিক হয়। পাপিয়া হা হুতাশ করে বলল, ভাবি, তুমি টিপিক্যাল ননদভাবির মধ্যকার সংঘর্ষের মতো কথা বলছো। তোমার থেকে এটা আশা করিনি। সাবা চেয়ারে বসে বলল, ওকে আমি পাত্রের বায়োডাটা দিয়েছি, বলেছি চেক করে দেখতে। কিন্তু ও এসব থোড়াই পাত্তা দেয়। সবসময় অবহেলা করা কি ঠিক, তুমিই বলো? না, কিন্তু বায়োডাটায় কি আছে? আপু তো সবসময় ফেলে দেয়, এটা নতুন কি? গুণীজন কহেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পাপিয়া কিছুক্ষণ ভেবে বলল, ভাবি, ডোন্ট সে পাত্র সেই ভোজনরসিক ইশরাক ভাইয়া। সাবা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ইয়েস মাই ডিয়ার ননদি। তোমার ভাইয়া এই প্রপোজালটা দাদা সাহেবের কাছে রেখেছিল। দাদা সাহেবও সব দিক বিবেচনা রাজি হয়েছেন। ইয়া আল্লাহ! এখন আপু যদি ব্ল্যান্ডার করে কি হবে বুঝতে পারছো? আমি এখনই আপুকে গিয়ে বলছি, দাঁড়াও। সাবা ওকে আটকে বলল, উহু, কিছু বলবে না। দেখি না ওর দৌড় কত দূর অবধি যায়। অনেক দিন এন্টারটেইন হচ্ছি না। পাপিয়া হেসে বলল, ইশরাক ভাইয়াকে অন্তত এলার্ট করা উচিত না? আমার সত্যিই আপুকে ভয় লাগে, মনে নেই কুলসুম খালামণির বিয়েতে কি কেলেঙ্কারি করেছিল? সেদিন যদি নানাভাই সবটা সমলে না নিতেন, বিয়ের আসর থেকে বরযাত্রী চলে যেত। এখানেও আমরা সবাই আছি তো। ডোন্ট ওয়ারি। জাওয়াদ অফিস থেকে ফিরে হোটেল রুমে বসে আছে। লাস্টবার বিজনেস ট্রিপে আরওয়া সঙ্গী হয়েছিল। তাই এবার একা আসায় একটু বেশিই মিস করছে মেয়েটাকে। আরওয়ার প্রাণোচ্ছলতা, অল্পতেই হেসে গড়িয়ে পড়া, সবকিছুই যেন চোখের সামনে ভাসছে। জাওয়াদ রকিং চেয়ারে দুলে দুলে ভাবছে, এতক্ষণে নিশ্চয়ই ও বাড়িতে গেস্টরা চলে এসেছে। ওখানে হই হই রই রই অবস্থা। আর সে এখানে একা বসে আছে। কাল সকালে আবার সাইট ভিজিটিংয়ে যেতে হবে। রাগ করে আসলে মানুষের পরিবার কত ফোন করে, রাগ ভাঙানোর চেষ্টা করে। আর ওর এমন নসিব, ও রাগ করলে ভাঙাবে কি কেউ ছায়াও মারায় না। এমন ভাব যেন রাগ ও করেনি, অন্য সবাই করেছে। আরওয়াও সেইম কাজটাই করল। ওর মান ভাঙানোর বদলে সাম্যকে কল করে খবর নিচ্ছে। কেন ওকে কল করলে কি গায়ে ফোস্কা পড়ে যেত? নাকি ও ওকে চিটাগং থেকে মিসাইল পাঠিয়ে হামলা করত? আজ সবাই একত্রিত হবে সেখানে, অথচ ওর অনুপস্থিতি কারোই চোখে পড়বে না। অবশ্য পড়বেই বা কেন, সে কি ও বাড়ির গুরুত্বপূর্ণ কেউ নাকি? ও তো জাস্ট একটা কামলা, যে যন্ত্রের মতো সকাল ৯ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কামলা খাটবে। দিনশেষে আবার আনকালচার খেতাব পাবে। এসব কিছু ভাবতেই মনটা কেমন তেতো হয়ে উঠে তার। কফি মেকার থেকে কফি নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আকাশের দিকে চেয়ে বলে, গত বছর আর এ বছরের মধ্যে পার্থক্য কি? তখনও এমন মন খারাপ ছিল, এখনও মন খারাপ। অথচ লোকে বলে বিয়ের পর সব স্বপ্নের মতো বদলে যায়। পাত্রপক্ষের সামনে যাওয়ার আগে কুহু তাদের কাজের মেয়ে লাকিকে বাজখাই গলায় বকা দিয়ে বলল, এসবের মানে কি লাকি? এত সস্তা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? তুই কি জানিস না খন্দকার বাড়ির কাজের লোকেরাও নামিদামি পোশাক পরে? ইউ ইডিয়ট, মানসম্মান সব নষ্ট করার ষড়যন্ত্র করছিস না? ছি, কি বিচ্ছরি দেখাচ্ছে তোকে। লাকি অপ্রস্তুত ভঙ্গিতে কুহুর দিকে তাকিয়ে রইল।
কুহু নিজের শাড়ি সামলে বলল, আমার চেঞ্জ করা কাপড়গুলো দ্রুত সরিয়ে ফেলবি। আমি যেন এখান থেকে ফিরে আমার রুমে দ্বিতীয়বার সেসব না দেখি। বড় আপা, আপনি দুপুরে যে জামা পরছেন এইটা ফেলে দিতাম। এইটা না কয়দিন আগেই কত দাম দিয়ে কিনলেন। কুহু ভ্রু কুঁচকে বলল, সো হোয়াট? একটা ড্রেস আমি দুবার রিপিট করা পছন্দ করি না। তাছাড়া টাকার হিসাব কুহু খন্দকার কখনোই করে না। যাতো কথা বাড়াস না। যত্ত সব থার্ড ক্লাস পিপল। লাকি দ্রুত সরে গেল। কুহু আর চোখে তাকিয়ে দেখল মধ্যবয়স্ক ভদ্রমহিলা একটু দূরে দাঁড়িয়ে সবটা শুনেছেন এবং দেখেছেন। সে বিশ্বজয়ের হাসি দিয়ে মনে মনে বলল, আশা করি অর্ধেক কাজ হয়ে গেছে। বাকিটা পাত্রের সঙ্গে কথা বলার সময় করব। ইশরাকের মা শাহিনা মাহবুব মলিন মুখে এসে সোফায় বসলেন। তার ছোট মেয়ে নিসা মায়ের এমন মুখ দেখে বলল, মা কিছু হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন? শাহিনা মাথা নেড়ে বলল, না আমি ঠিক আছি। তোর ভাই এসেছে? না, আসছে হয়তো। ওহ আচ্ছা। কুহুকে আনার পর যখন পরিচয় করানো হলো, কুহু তাকিয়ে দেখল সেই ভদ্রমহিলা পাত্রের মা। ওর মনটা খুশিতে নেচে উঠল। যাক, নিশানা একদম জায়গামতো বসেছে। সাধারণ কথাবার্তার মাঝেই ইশরাক ও তার বন্ধুরা প্রবেশ করে। কুহু ওকে দেখে ভীষণ চমকে যায়। তবে কি ইশরাকের বন্ধুর সাথেই ওর বিয়ের কথা চলছে? এই বলদ নিশ্চয়ই নাচতে নাচতে নিজের এক্স আর বন্ধুর বিয়ের খাওয়া খাবে আর বলবে, মামা এখানে কাবাবের শট রোস্ট আরেক পিস দেন তো, কাচ্চিটায় লবণ কম হইছে। যত্ত সব। কিন্তু তার ভাবনা যে সম্পূর্ণ ভুল তার প্রমাণ মিলল নাহিয়ানের কথায়। কুহু চোখ বড় বড় করে চেয়ে রইল নাহিয়ানের দিকে। একদিকে আনন্দ হচ্ছে ইশরাকের সাথে ওর বিয়ে হবে, আবার নিজের কৃতকর্মের জন্য ভয় লাগছে তার মা না আবার তাকে অহংকারী মেয়ে ভেবে বিয়ে ভেঙে দেয়। সারাদিনের ব্যস্ততা শেষে আরওয়া যখন নিজের ঘরে গেল, ল্যাপটপে মগ্ন মানুষটাকে না দেখতে পেয়ে মনটা কেমন যেন হয়ে গেল। একটু আগেও হাসি খুশি ভাব থাকলেও এই মুহূর্তে সব ম্লান হয়ে গেছে বলা বাহুল্য। আরওয়া শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফেসবুকে লগইন করল। রাত প্রায় 12টা বাজে। তার চোখে ঘুম নেই। মানুষটা ওখানে কি অবস্থায় আছে কে জানে। এখনও কি রাগ করে আছে? আরওয়াকে নিশ্চয়ই মনে মনে অনেক বকা দিচ্ছে না। আরওয়া ফোনটা একপাশে রেখে সিলিংয়ে তাকায়। মনে মনে ভাবতে থাকে কত কথা, কত স্মৃতি। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসতেই সে চেক করে দেখে 1 বছর আগের মেমোরিজ এসেছে। রুমাইসা ওকে ট্যাগ করে ছবি আপলোড করেছে তার মেমোরিজ। ইমেজ ওপেন হতেই দেখে তার হলুদের ছবি আপলোড করা হয়েছিল। আরওয়া এক ঝটকায় শোয়া থেকে উঠে বসে ফোনের স্ক্রিন চেক করে দেখে তাদের হলুদের ছিল, তার মানে একদিন বাদে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। ইয়া আল্লাহ! এটা তো তার মাথাতেই ছিল না। তাদের প্রথম অ্যানিভার্সারিতে জাওয়াদ ওর পাশে থাকবে না। আরওয়া বেশ কিছুক্ষণ ভেবে বলে, তবে কি এজন্যই অসময়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছিলেন তিনি? উনার মাথায় ছিল নাকি নেহাতই কাকতালীয় ব্যাপার? পরদিন হসপিটালে যাওয়ার পর নাহিয়ানের কেবিনে তারিন এসে বলল, ডক্টর সাহেব কোন আউটলেটে মিষ্টি অর্ডার করব বলুন। নাহিয়ান ফাইল চেক করতে করতে বলল, বিয়ে কনফার্ম হোক আগে মিষ্টি অর্ডার করতে হবে না, সরাসরি হাতে পাবি। তারিন ওর হাত থেকে ফাইল নিয়ে বলল, আরে গাধা, আমি কি বিয়ের ব্যাপারে বলেছি? অন্যের ফাইল না ঘেটে নে, নিজের মিসেসের ফাইল দেখ। নাহিয়ান বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সাবার রিপোর্টের দিকে। সত্যিই কি সে আসতে চলেছে? মা, তুমি ভুল বুঝতেছ। কুহু ইচ্ছে করেই হয়তো এমন বিহেভ করেছে। ও মোটেও তেমন মেয়ে না, ট্রাস্ট মি। ও কেমন মেয়ে দেখা হয়েছে আমার? ও সামনে এক পেছনে আরেক। আমি নিজে দেখেছি সবার আড়ালে কেমন আচরণ করেছে। তুই ওর প্রেমে অন্ধ হয়ে গেছিস তাই দেখতে পাচ্ছিস না। দেখ বাবা, বিয়েটা ছেলে খেলা না। অনেক ভেবেচিন্তে জীবনসঙ্গী চুজ করতে হয়। এখানে আমার মন মানতেছে না। ইশরাক মায়ের হাত ধরে বলল, মা তোমার কি মনে হয় তোমার ছেলে এতটাই কাঁচা? 32 বছরের জীবনে মানুষ চেনার একটু জ্ঞান ও কি আমার হয়নি?
আমি কি এই পর্যন্ত কোনো মেয়ের কথা তোমাকে বলেছি? শাহিনা মাথা নেড়ে বলল, আব্বুরে, তোর চোখে এখন ভালোবাসার পট্টি বাঁধা, তুই এখন আমার কথা বুঝবি না। তোর যা ইচ্ছে কর, তবে এই বিয়েতে আমি মন থেকে মতো দিচ্ছি না। গরিবের নম্র ভদ্র মেয়ে ধনীর অহংকারী মেয়ের চেয়ে হাজার গুণ ভালো। ইশরাক হতাশ হয়ে মায়ের যাওয়ার পানে চেয়ে রইল। আর মনে মনে বলল, তুমি কেন ওইসব করতে গেলে কুহু? আমাদের বাড়া ভাতে ছাই না ফেললে কি তোমার হতো না? আরোয়া দাদিকে ফোন করে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল। করিমুন্নেসা নাতনিকে স্বাভাবিক হতে সময় দিলেন, কান্নার বেগ কমে আসতেই তিনি নরম গলায় বললেন, ও বুকি হইছে। দাদিজান, আমার কিছু ভালো লাগছে না। আমি উনাকে কষ্ট দিয়েছি দাদিজান, উনি আমার উপর রেগে আছেন হয়তো। ঘটনা কি হুনি আগে? আরোয়া পুরো ঘটনা দাদিকে খুলে বলল। করিমুন্নেসা সবটা শুনে বললেন, আই তৈয়ানে তোর দোষ দেহিয়ের না। পাঁচজন লই সংসার কইরতে গেলে কতদিক বিবেচনা কইরতে অয়, হেতে না বুইজলে কি করণ আছে? হেতের ভাবসাব হুনি তো মনে কর হেতে বিবাহবার্ষিকী পালন কইরবার লাইভ বুলি তোরে সাথে নিতে চাইছিল। উনি অনেক প্ল্যান করেছিল, আমিই গাধা বুঝি নাই। মন বেজার করিচ্ছা, দাদির কথা হুন। তুই এক কাম কর, তুই চিটাং জাগই। হেতের সামনে যাই খাড়াইলেই দেইখবি সব গোস্বা ফানি হই গেছে। যাওনের সময় হেতের লাই কিছু কিনি লইস ক্যান। আর কান্দিচ্ছা, তোর হরিরে কই চিটাং যাওয়ার ব্যবস্থা কর। আমি একা এত দূর কিভাবে যাব? আই গাড়ি ফাডাইয়ের, সালাউদ্দিন তোরে দিয়াইব। আরোয়া চোখ মুছে বলল, আল্লাহ তোমারে অনেক দিন বাঁচাই রাখুক। তুমি আছো বলেই আমার সমস্যার সমাধান সহজেই হয়ে যায়। করিমুন্নেসা হেসে বললেন, মসিবতে অধৈর্য হবি না, মাথা ঠান্ডা করি আরে ভাইব্বি। দেখবি আমনেই সমাধান মাথায় আই যাইব। থু। আরোয়া শাশুড়ির থেকে অনুমতি নিতে গেলে কোকেয়া শুরুতে না করতে চাইলেও ওর চোখ মুখ দেখে রাজি হয়ে গেলেন। আরোয়া শাশুড়ির অনুমতি পেয়ে দ্রুত ব্যাগপত্র গোছাতে শুরু করল। পাপিয়া অফিস থেকে ফিরে নিজের রুমে শুয়ে পড়ল। আজ তার শরীর একদম ভালো নেই। তাই সে চোখবন্ধ করে এক কাত হয়ে শুয়ে আছে। কোকেয়া মেয়ের জন্য ফলের জুস এনে তার শিয়রে বসলেন। মাথায় আলতো হাতে বিলি কেটে বললেন, শরীর খারাপ লাগছে। আমি ঠিক আছি আম্মু। চিন্তা করো না। আরোয়া আজকে চিটাগং গেছে। বুঝি না ওদের কি হলো। ছেলেটা রাগ করে চলে গেছে, এখন বউ গেছে রাগ ভাঙ্গাতে। ওদের এসব ঝগড়াঝাটি কবে যে শেষ হবে? পাপিয়া চোখ না খুলেই বলল, যে সম্পর্কে ঝগড়া বেশি ওইটাতে ভালোবাসাও বেশি। ওদের সম্পর্ক এভাবেই গড়ে উঠেছে, দেখবে এটা লাস্টিং করবে অনেকদিন। কিন্তু উল্টোটা হয় যদি? বেশি ঝগড়া করলে মনে তিক্ততা আসে, একে অপরের প্রতি ঘৃণা জন্মায়। ওতেই আমার ভয়। পাপিয়া উঠে বসল। মায়ের গালে হাত রেখে বলল, সব ঝগড়ায় যেমন ভালোবাসা বাড়ে না, তেমনি সব ঝগড়ায় ক্ষোভও জন্মায় না। ওদের এই টকঝাল রাগ অভিমান ওদের সম্পর্ককে মজবুত করবে, চিড় ধরাবে না ইনশাআল্লাহ। পাপিয়া মনে মনে বলল, আমার সঙ্গে রিজভির কত ঝগড়া হয়েছিল, কিন্তু ব্যাড এফেক্ট তো পড়েনি। বরং বন্ধুত্ব মজবুত হয়েছে। আশা করি ভাইয়া ভাবিরও তেমনই হবে। কোকেয়া চলে যাওয়ার পর পাপিয়া উঠে ডেস্কে বসল। ফটো অ্যালবাম বের করে দেখতে লাগল পুরনো মানুষগুলোকে, যাদের অনেকেই বেঁচে আছেন আবার অনেকে কবরবাসী হয়েছেন। পাপিয়া সবার ছবি দেখছে আর ছবির পেছনে কাহিনী স্মরণ করছে। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি আছে যেটায় তার কোলে ছিল তাদের অতিপ্রিয় বিড়াল সিম্বা। পাপিয়া ছবিটা স্পর্শ করতেই চোখ ভরে আসে। সিম্বাকে হারানোর স্মৃতি মানসপটে করা আঘাত হানে, পুরনো ক্ষত যেন তাজা হয়ে উঠে মুহূর্তেই। ওরা থাকে না, ওদের আদুরে স্মৃতিগুলো থেকে যায় আমৃত্যু কষ্টের বোঝা বইতে। পাপিয়া দ্রুত অ্যালবাম বন্ধ করে টেবিলে মাথা রেখে কাঁদতে থাকে। কেন সব প্রিয়রা তাড়াতাড়ি হারিয়ে যায়? জাওয়াদ অফিস শেষ করে শহরের অলিতে গলিতে হাঁটতে লাগল। সাম্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে চাইলেও তাকে থাকতে দিল না। এই সময়টা সে একা উপভোগ করতে চায়। আকাশে চতুর্দর্শী চাঁদ বেশ আলো ছড়াচ্ছে। জাওয়াদ রোড সাইডের বেঞ্চিতে বসে আকাশের দিকে চেয়ে থাকে।
ওর কাজ আজ শেষ হয়ে গেছে। সে চাইলেই এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারে, কিন্তু সে যাবে না। সে এখানে ইচ্ছে করে আরও 2 দিন থাকবে, তারপর ফিরবে। এতে অবশ্য কারোই অসুবিধা হবে না। আরও না, যদি অসুবিধা হতো এ কয়দিনে একবার হলেও কল দিত, কবে ফিরবে খোঁজ নিত। খোঁজ নিচ্ছে না তাও বলা যাচ্ছে না, সাম্যকে নিয়মিত কল দিচ্ছে, খোঁজ নিচ্ছে। শুধু ওর ফোনেই কল আসতে যত সমস্যা। জাওয়াদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা বেজে গেছে, না এখন হোটেলে ফেরা উচিত। সিএনজি ঠিক করে সে ফোন চেক করল। না, কোনো কল বা মেসেজ আসেনি। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে তাকায়। স্যার, আপনি এসেছেন। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এত টেনশনের কি আছে? আমি কি এই প্রথম একা বেরিয়েছি নাকি? না স্যার, সেটা বলিনি আসলে। এক্সপ্লেনেশন চাচ্ছি না। আমি আজ ডিনার করব না। তুমি ডিনার করে ফেলো। আমাকে কাল সকালে আর্লি ডাকবে না। আমি লেট করে উঠব। লিফটের দরজা বন্ধ হতেই সাম্য বলল, আজ এমনিতেও আমার সঙ্গে ডিনার করতে পারতেন না স্যার। আই হোপ এখন আপনার মুডটা ঠিক হবে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই জাওয়াদের মনে হয় রুমটা খালি না। এখানে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। জাওয়াদ সতর্কভাবে ভেতরে ঢুকতে লাগল। রুমে সব স্বাভাবিক দেখালেও ওয়াশরুমে শাওয়ারের শব্দে ওর আত্মা উড়ে যায়। এত রাতে ওর ঘরে কে শাওয়ার নিচ্ছে? কেউ ভুল করে ঢুকে যায়নি তো? কিংবা অশরীরী কিছু? জাওয়াদ আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে গায়ে ফু দিল। সাথে সাথে পানির শব্দ বন্ধ হয়ে যায়। ব্যাপারটা ভুতুড়েই ঠেকে। সে চুপচাপ সোফায় গা এলিয়ে বলে, যাক, মানুষ না থাকুক, অন্য কিছু হলেও আছে। আম নট এলোন। দরজা খোলার শব্দ কানে আসতেই সে সামনে তাকায়। একটা মৃদু সুবাস ছড়িয়ে পড়েছে পুরো ঘর জুড়ে। জাওয়াদ উঠে এগিয়ে যায় ওয়াশরুমের ওদিকে। সত্যিই কি কোনো জিনের সাক্ষাৎ মিলবে আজ? আরওয়াকে দেখে জাওয়াদ ভূত দেখার মতো চমকে উঠল। মনে মনে ভাবতে লাগল, জিনটা কি তাহলে আরওয়ার বেশে এলো? ও আল্লাহ! আরওয়া আয়নার সামনে বসে টাওয়ালে চুল মুছতে মুছতে বলল, এমন চোখ বড় বড় করে তাকিয়ে থাকার কি আছে? আমাকে কি এখন বেশি সুন্দর লাগছে নাকি? জাওয়াদ নিজের চুলে হাত চালিয়ে ঠিক করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টাই খুলে শার্টের বোতাম খুলতে খুলতে কাভার থেকে টি-শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নাহিয়ান ডিউটি শেষে বাসায় ফিরেই নিজের ঘরে গেল। সাবাকে সরাসরি খুশির সংবাদ দিতেই এতক্ষণ সে কিছুই জানায়নি। এত বড় গুড নিউজ ফোনে বললে ওর রিয়েকশন দেখা হবে না। তাই সে দ্রুত নিজের ঘরে গেল। কিন্তু রুমে ঢুকতেই দেখে সাবা ফ্লোরে হাঁটুতে মাথা গুজে বসে আছে। নাহিয়ান ওর কাছে গিয়ে প্রফুল্ল গলায় বলে, তোমার ধারণা ঠিক ছিল পাখি। সে আসতে চলেছে, সত্যিই আসতে চলেছে দেখো। সাবা মাথা তুলে চায় নাহিয়ানের দিকে। ওর অশ্রুসিক্ত নয়ন দেখে নাহিয়ান বিচলিত হয়ে বলে, কি হয়েছে সাবা, কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে। পেট ব্যথা করছে। সাবা ওর বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগল। অস্পষ্ট গলায় বলল, ও নেই নাহিয়ান। ও নেই। জাওয়াদ ফ্রেশ হয়ে এসে দেখে আরওয়া খাবার পরিবেশন করছে। দৃশ্যটা খুব সাধারণ হলেও তার ভালো লাগছে। আরওয়া তাকে দেখে বলল, খেতে আসুন। 2 দিনেই চেহারার যে হাল করেছেন, মনে হচ্ছে এই পৃথিবীতে আপনার কেউ নেই। জাওয়াদ চেয়ারে বসে বলল, হঠাৎ চিটাগং এলে কেন? আরওয়া ওর সামনে প্লেট দিয়ে বলল, আপনাকে দেখার জন্য। জাওয়াদ অবজ্ঞাসূচক হাসি দিয়ে বলল, নাইস জোকস। থ্যাংক ইউ। কোল্ড ওয়ার রাখো। সোজাসাপটা জবাব দাও। তুমি তো দায়িত্বব্রতী নারী। সংসার নিয়ে এত বিজি যে আমি এখানে আসার পর আমায় একবারও কল করেনি। সে হঠাৎ উদয় হলো কেন? তার দায়িত্ব কর্তব্য সব শেষ। আরওয়া ওর পিঞ্চ হজম করে বলল, মানুষের চাওয়া পাওয়া যদি সময়ের সাথে বদলায়, আমার কি কিছু বলার থাকে? মানে মানে খুব সোজা। তবে এই মুহূর্তে আমি সেসব ডিসকাস করে কথা বাড়াতে চাইছি না। আমি লং জার্নি করে এসেছি, ভীষণ ক্ষুধার্ত এবং ক্লান্ত। দয়া করে এসব তুলে রাখুন।
জাওয়াদ কি মনে করে ওর কপালে হাত দিয়ে টেম্পারেচার বোঝার চেষ্টা করল। তারপর ওর হাত টেনে নিজের কাছে এনে চেক করল। আরোয়া ওর কার্যকলাপ দেখে বলল, কিছু করিনি আমি। এত চেক করার কি আছে? কে চেক করছে? আমি তো এমনিই ধরে দেখছি তুমি মানুষ কিনা। কোকোনাট একটা। জাওয়াদ চুপচাপ খাওয়ায় মন দিল। আরোয়া ওর দিকে চেয়ে নিজেও খেতে শুরু করল। নাহিয়ান সাবাকে বুকে নিয়ে শুয়ে আছে। মেয়েটা দীর্ঘক্ষণ কেঁদে কেটে ঘুমিয়ে পড়েছে। নাহিয়ান এতক্ষণ পাথর হয়ে থাকলেও এখন দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। কেন সবসময় এমন হয়? স্বপ্ন পূরণ হতে গিয়েও হয় না। আল্ট্রাসনোগ্রাফিতে দেখা ওই ছোট্ট প্রাণটা কেন এসেও এলো না? কেন সবসময় ওদের সাথে এমন হচ্ছে? আশার আলো ফুটিয়েও কেন আধার নেমে আসে? নাহিয়ান আলতো হাতে সাবাকে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এখন ওর কান্নার বেগে সাবার না ঘুম ভাঙে। ছাদে বসে আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে বলে, তুমি কেন এমন করছো? তুমি তো রাহমানুর রাহিম। আমাদের বেলা কেন রহমত দিচ্ছ না? একটা সন্তানই তো চাইছি তোমার কাছে। দয়া করে এই অধমকে সেটা দিচ্ছ না কেন? নাহিয়ানের কান্নার তোপ বাড়তে থাকে। সে নিজেকে সামলানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয় না। রিজভি বলেছিল আজ সে কল করবে, তাই পাপিয়া ফোন হাতে বসে আছে। আজকাল রিজভির সাথে কালেভাদ্রে কথা হয়। লং ডিস্টেন্সে থাকায় টাইমিং ম্যাচ হয় না। দেখা যায় রিজভি যখন অবসরে থাকে পাপিয়া তখন মহাব্যস্ত। আবার পাপিয়া যখন ফ্রি রিজভি তখন বিজি। এভাবেই দুই প্রান্তের মানুষ একে অপরের নাগাল পাচ্ছে না। সময়ের এই টানাপোড়েনে কিবোর্ডের কয়েকটা শব্দ বার্তারূপে পৌঁছে দুজনের মেলবন্ধন টিকিয়ে রেখেছে বলা বাহুল্য। রিজভি লাইনে আসতেই পাপিয়া নড়েচড়ে বসে। আয়নায় নিজেকে আরেকবার দেখে আশা রাখে রিজভি বুঝি ভিডিও কলে আসতে চাইবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে রিজভি অডিও কল দেয়। পাপিয়া কল রিসিভ করতেই সেই চিরচেনা গলার স্বর শুনতে পায়। ঝরঝরে গলায় রিজভি বলে, পাপিতা, কেমন আছিস? ভালো আছি। তুই? আছি বেশ। তারপর বল তোর কি খবর? বাসার সবাই ভালো আছে? সবাই ভালো। তোদের বাসার সবাই ভালো তো? সবাই ভালোই, তবে মা একটু অসুস্থ। কি হয়েছে আন্টির? বয়স হলে রোগের অভাব আছে। আমার দাদি বলতো, জয়কালে ক্ষয় নাই, বয়সকালে দাওয়াই নাই। উনার ষাটেও তেমনই ঘটছে। বুঝেছি। তোর বোনের বিয়ে কনফার্ম হয়েছে? না, এখনো হয়নি। কেন? তুই না বললি ওর পছন্দের ছেলের সাথেই কথাবার্তা চলছে? এখন সমস্যা কি? আপু নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এখন ইশরাক ভাইয়ার আম্মু মতো দিচ্ছেন না। তোর বোন একটা চিজ বটে। এত নাটক সে করতে জানে। মাঝখানে তোর যত ঝামেলা। আমার ঝামেলা কেন? তো কার ঝামেলা? ওর বিয়ে না হলে তোর হবে। তাও ভাগ্য বুঝলি তোর ভাইয়েরা বিয়ে করে ফেলেছে। নয়তো সব কয়টা চিরকুমার থেকে যেত। তাও ঠিক। আঙ্কেল আন্টি কি বলে? তোর বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছে না? প্রপোজাল তো আসেই, তবে আপুকে বাদ দিয়ে আমারটা কিভাবে দেখবে? তাই আগাচ্ছে না। বুঝেছি। তোর অফিসে কোনো কলিগ নেই? আই মিন যার সঙ্গে রিলেশনে যেতে পারিস? একটা ব্যাকআপ রাখলি আর কি। পাপিয়া ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, রিলেশন করা প্যারা লাগে আমার কাছে। সিঙ্গেল আছি, ভালো আছি। বিয়ে ভাগ্যে থাকলে হবে, না হলে নাই। ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার কথা বাদ দে, তোর কথা বল, তুই কার অপেক্ষায় আছিস? তোর তো কোনো সিরিয়াল নেই, ওখানে ভালো জব করছিস। দেশি না হোক বিদেশি কাউকে চুজ করে সংসার পাতলেই পারিস। রিজভি হেসে বলল, বিয়ে করার হলে দেশিই করব। বিদেশির প্রতি আমার ইন্টারেস্ট নেই। তাই নাকি? হ্যাঁ। তুই কি করছিস? ফ্রন্ট ক্যামেরা অন করা যাবে? পাপিয়া মনে মনে বলল, মেকআপ মোছার পর তোর চেহারা দেখতে মন চাইল। রিজভি ভিডিও কল দিলে পাপিয়া অ্যাকসেপ্ট করল। রিজভি ওকে দেখেই বলল, আরে তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস। তোর রূপের রহস্য কি?
পাপিয়া ওর মিথ্যে প্রশংসা গায়ে মাখল না। স্ক্রিনে তাকিয়ে রিজভিকে মন দিয়ে দেখল। চোখে মুখে সেই দুষ্টুমি মাখা ভাবটা আর নেই, বরং ম্যাচিউরিটি এসেছে মনে হল। নাকি অনেক দিন বাদে দেখছে বলে এমন মনে হচ্ছে। আগের চেয়ে একটু হেলদি হয়েছে না? সুন্দরী লাগছে। হতাশার ছাপ মুছে একটু প্রাণবন্ত হয়েছে, এটাই স্বস্তির। রিজভি তুড়ি বাজিয়ে বলল, কি রে, কোথায় হারালি? কথার উত্তর দিচ্ছিস না যে? অনেক দিন বাদে তোকে দেখছি। দেশে আসবি না? সবেই তো এলাম, আরো কয়েক বছর যাক, তারপর আসব। তুই গেছিস যে 7 মাস চলে না। হুম। অথচ মনে হচ্ছে 7 বছর হয়ে গেছে। হে হে হে, তুই দেখি আম্মুর মতো কথা বলস। সেদিন আম্মুও বলতেছিল কবে ফিরব। কি একটা অবস্থা! ছেলে দেশের বাইরে গেলে মায়েদের মন নরম হয়ে যায়। তুই চাইলে দেশেই ভালো কিছু করতে পারতি, ওখানে যাওয়ার দরকার ছিল না। সেটা ঠিক, তবে আমি চাইছিলাম না দেশে থাকতে। মাঝেমধ্যে চেনা গণ্ডি টপকে অচেনা জায়গায় বসতি গড়তে হয়। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। তুই সামিয়াকে ভুলতে ওখানে গেছিস, তাই না? রিজভি মাথা চুলকে বলল, মোটিভ এটাই ছিল, তবে এখানে এসে অন্য একটা রিয়েলাইজেশন হয়েছে। মেবি দেশে থাকলে সেটা আসতো না। তাই আমি মনে করি চলে এসে ভালো করেছি। পাপিয়া হেসে বলল, আমি মন থেকে চাই তুই মুভ অন করে একটা হ্যাপি লাইফ লিড কর। আই নো। পাপিয়া শোন। হুম। মানুষ কি আবার প্রেমে পড়তে পারে? আই মিন লং টাইমের রিলেশন ভাঙার পর সে যদি আবার প্রেমে পড়ে, এটা কি খারাপ? আমার সেটা মনে হয় না। তুই হয়তো আমার দিক বিবেচনা করে ফ্রেন্ডলি আনসার দিচ্ছিস। সত্যিটা ভিন্ন। পাপিয়া হেসে বলল, ফ্রেন্ডের কথা খুব কম মানুষই সত্যি বলে মেনে নেয়। সাম্য ভাইয়া, এখান থেকে কক্সবাজার কত দূর? ম্যাম, আমাদের লোকেশন থেকে কক্সবাজার যেতে 1-1.5 ঘন্টা লাগতে পারে। কাছেই তাহলে। আচ্ছা, ওখানে থাকার ব্যবস্থা কেমন? আপনি কি এখন কোনো রুম বুক করতে পারবেন? অবশ্যই পারব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ ভাইয়া। সাম্য চলে যেতেই জাওয়াদের আগমন ঘটল। ডাইনিংয়ের চেয়ারে বসে বলল, সাম্যর সাথে এত হেসে হেসে কি কথা বলছিলে? আপনাকে কেন বলবো? না বললে নাই, হু কেয়ার্স? হু কেয়ার্স দেখাই যাচ্ছে। এনিওয়ে, আপনার অফিসিয়াল কাজ তো গতকালই শেষ হয়ে গেছে না? আজ তো আপনি ফ্রি বলতে গেলে। পিয়ে আমার নাকি তোমার? সাম্য সব ইনফরমেশন পাচার করছে না। ওকে আমি। আরোয়া ব্রেডে বাটার মাখতে মাখতে বলল, সবসময় নিরীহ মানুষের উপর রাগ দেখাবেন না। অর্ধাঙ্গিনী মানে বুঝেন। আপনার সবকিছুতে আমার অধিকার অন্যদের চেয়ে বেশি। এটা ভুললে চলবে না। তোমার কাছে আমি বাদে সবাই নিরীহ। মোটেই না, আপনি ওদের সবার চেয়ে বেশি নিরীহ। সহজ ভাষায় যে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে না, তার প্রতি আমার সহানুভূতি আরও বেশি আসে। আমি কি কঠিন ভাষায় বলেছিলাম? না। তাহলে? তাহলে কিছু না। অবশ্যই অনেক কিছু। আমার ইচ্ছা অনিচ্ছার দাম তোমার কাছে নেই। এখন সেটা সহজ ভাষায় বলি বা কঠিন ভাষায়? রিয়েলি? অফকোর্স। যা হবার হয়েছে, বাড়ির বউ হবার দায়িত্ব পালন করে এসেছি। এখন স্ত্রী হবার দায়িত্ব পালন করব। দয়া করে মুখ ভার করে না রেখে হাসিমুখে থাকুন। জাওয়াদ ফোন বের করে সাম্যকে টেক্সট করল, রিস্টার্ট দ্য প্ল্যান। সাম্য মেসেজ পেয়ে মুচকি হাসল। তার ধারণায় ঠিক ছিল, ভাগ্যিস গতকালই সে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। হ্যালো, শুনুন, আমি যেভাবে বলেছি সবটা সেভাবেই করবেন। কোনো কিছু যাতে নড়চড় না হয়। আর কেকটা অবশ্যই স্ট্রবেরি ফ্লেভারের হবে। কক্সবাজার পৌঁছানোর পর জাওয়াদ আর আরোয়ার আরেক দফা ঝগড়া লেগেছে। জাওয়াদ বলছে সেন্টমার্টিন যাবে, আরোয়া বলছে না, আজকে এখানেই থাকতে হবে। দুজনের কেউই কাউকে ছাড় দিতে ইচ্ছুক না। আরোয়া এখানে সারপ্রাইজ প্ল্যান করেছে, তাই সেন্টমার্টিন যাওয়ার প্রশ্নই উঠে না। একইভাবে জাওয়াদ সেন্টমার্টিনে প্ল্যান করেছে, এখানে থাকার প্রশ্নই উঠে না।
তাদের এই ঝগড়া চরম মাত্রায় পৌঁছানোর আগেই সাম্য উপস্থিত হল। আরোয়া তাকে দেখেই বলল, সাম্য ভাইয়া, আপনার বসকে বলে দিন সবকিছু উনার মর্জিমতো হবে না। আমি যা বলছি তা মানতে হবে। জাওয়াদ বলল, বললেই হলো। ওর মর্জিমতোই তো সব হয়েছে। যখন আসতে বলেছি তখন আসেনি। পরে এসে কিভাবে বলছে আমার মর্জিমতো সব হয়। আগে হোক বা পরে আমি উনার কথা মতোই তো চলি, তাই না? একটা দিন আমার কথায় চললে কি হয়? এমন দিনে চাইবে কেন যেদিন রাজি হওয়া কঠিন? আমি এত কথা শুনতে চাই না। আমরা আজকে এখানেই থাকব। সবসময় জিদ ভালো লাগে না, বলেছি না আজ ওখানে থাকব। সাম্য ওদের তর্ক থামিয়ে বলল, আমি জানতাম আপনাদের এই প্রবলেমটা হবে। তাই আমি সে অনুযায়ী টাইম সেট করে রেখেছি। ম্যাম, লাঞ্চটা আপনারা এখানে করুন আর ডিনার ওখানে করবেন। প্লিজ একটু কোঅপারেট করুন। আরোয়া আর কথা বাড়ালো না, রুমে গিয়ে তৈরি হতে শুরু করল। জাওয়াদ সাম্যর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বলোনি কেন আরোয়া এখানে প্ল্যান করছে? ম্যাম আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আমি বললে কিভাবে হবে? হ্যাঁ, ডেস্টিনেশন এক জায়গায় মেলালেই তো হতো। তুমি দুই জায়গায় দুটো রাখলে কেন? আপনারা দুজনেই দুই জায়গা সিলেক্ট করেছেন, আবার বলেছেন সিক্রেট রাখতে। আমি আর কি করব? জাওয়াদ ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলল, ও যদি ভাবে আমি ভুলে গেছি, ওরটা দেখে মনে পড়েছে তাই পরে আমি অ্যারেঞ্জ করেছি। আমি লাস্ট হয়ে গেলাম না। ম্যাম, তেমনটা ভাববেন না। আপনি নিশ্চিত থাকুন। স্যার, আপনার জন্য কিছু অর্ডার করব। হুম, অরেঞ্জ জুস অর্ডার করো। আরোয়া রেডি হয়ে ফোন চেক করে দেখল অনেকেই তাদের উইশ করেছে। একটা মেয়ে এসে দরজায় নক করে বলল, ম্যাম আপনার কি কোনো সাহায্য লাগবে? আরোয়া মাথা নেড়ে বলল, ধন্যবাদ, আমার হয়ে গেছে। ওকে ম্যাম। আরোয়া রুম থেকে বেরিয়ে সাম্যকে কল দিয়ে বলল, ভাইয়া সব অ্যারেঞ্জ করেছেন তো? গিফট যেটা আনতে বলেছিলাম ওটা এনেছিলেন? ইয়েস ম্যাম। চিন্তা করবেন না, আপনি তৈরি হয়ে চলে আসুন, সব আপনার কথা মতোই হয়েছে। সাম্য জাওয়াদকে বলল, স্যার ম্যাম আসছেন। জাওয়াদ পেছনে ফিরে তাকায়। আরোয়ার পরনে জাওয়াদের ফেভারিট স্কাই ব্লু কালারের শাড়ি, চুলগুলো খুব সুন্দর করে সেট করা, কানে গলায় ম্যাচিং করা অর্নামেন্টস। জাওয়াদ জাগতিক সব ভুলে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে আরোয়ার দিকে। কেমন লাগছে আমাকে? ভালো। শুধুই ভালো? না, অনেক ভালো। আরোয়া মুচকি হেসে বলল, হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার জামাই। 1 বছর হয়ে গেল নাকি? আহ, তোমাকে সহ্য করার 365 দিন। 366 দিন মনে নেই লিপ ইয়ার ছিল? ওহ হ্যাঁ হ্যাঁ। সাম্য ফুলের তোড়া এগিয়ে বলল, আপনাদের দুজনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। এনজয় ইউর লাঞ্চ। আরোয়া হাসিমুখে জাওয়াদের দিকে তাকালো। জাওয়াদ আর ও একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। সময়টা তাদের স্মৃতির বাক্সে সুন্দর মুহূর্ত হিসেবে জমা পড়েছে বলা বাহুল্য। পাপিয়া ফলমূল নিয়ে রিজভিদের বাসায় উপস্থিত হয়েছে। তাকে দেখে রিজভির মা সানজিদা আহমেদ আপ্লুত গলায় বললেন, আরেহ পাপিয়া যে, কেমন আছো মা? আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছি, আপনি ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমাদের তো দেখাই যায় না, কতদিন পর এলে বলো তো? আসলে আন্টি ব্যস্ত থাকি তো আশাই হয় না। গতকাল রিজভি বলল আপনি অসুস্থ, তাই দেখতে চলে এলাম। ভালো করেছো মা, আমি অনেক খুশি হয়েছি। দাঁড়িয়ে কেন বসো না? আপনার শরীর এখন কেমন? ডাক্তার কি বলল? ডাক্তাররা কত কথাই বলে। ওদের কথায় চলতে গেলে মরার আগেই মরে যেতে হবে। এটি কি বলেন আন্টি? উনারা তো ভালোর জন্যই বলে। ভালোর না ছাই। চিনি খাওয়া যাবে না, তেল মশলা খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না। সব যদি নিষেধ করে তো খাবোটা কি? আমাদের বাপ দাদারা শেষ বয়স অবধি ইচ্ছে মতন খেয়ে দিয়ে গেছেন। তাদের এত রোগবালাই ছিল না। যখন যা ইচ্ছে করেছে পেট ভরে খেয়েছে। কোনো আফসোস রেখে যায়নি।
আর আমরা এত বেছে বেছে জীবনযাপন করেও 50 পেরোতে পারি না। শরীরটা রোগের আস্তানা হয়ে যায়। তখনের সাথে এখনের তুলনা দিলে চলে আন্টি। উনারা সবকিছু ফ্রেশ পেয়েছিলেন, পরিবেশও এত দূষণ ছিল না। এখন তো সবকিছুতেই ভেজাল। পানি যে খাচ্ছেন ওটাও 100% যে নিরাপদ কিনা সন্দেহ থেকেই যায়। ঠিক বলেছ। আমি ভাবি আগামী প্রজন্মের না জানি আরও কত রোগবালাই হবে। দেখো অবস্থা, তোমাকে খালি মুখে বসিয়ে রেখেছি। রোকসানা, এই রোকসানা, আমার মেয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর। আন্টি ব্যস্ত হবেন না, আমি সময় নিয়ে এসেছি। আজ সারাদিন আপনার সঙ্গেই থাকব। সানজিদা আহমেদ খুশি হয়ে বললেন, তাহলে তো অনেক ভালো। অনেক দিন পর কাউকে পেলাম সুখ দুঃখের গল্প করতে। কোহিনূর বেগম খাটের একপাশে বসে কেঁদেই যাচ্ছেন। এতদিন পর সাবা কনসিভ করেছিল, তাও সব শেষ হয়ে গেল। ওদিকে কুহুর বিয়ে ঠিকঠাক হবার কথা হয়েও ঝুলে আছে। তার ছেলেমেয়ের সাথেই কেন সব অঘটন ঘটে? আল্লাহ তাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন তিনিই ভালো জানেন। কোকেয়া যাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেই তিনি শান্ত হচ্ছেন না। কান্নার বেগ যেন আরও বেড়েই যাচ্ছে। কোকেয়া বললেন, ভাবি আপনি এত ভেঙে পড়লে চলে? ছেলে মেয়ে দুটো আরও ভেঙে পড়বে, ওদের দিকে চেয়ে হলেও শক্ত হন। আর কত শক্ত থাকব বল? আমার ছেলেটার ওয়ারিশ কি আসবে না? তোর ভাসুর তো এবার কোনোরকম গেছে, পরের বার এসেও যদি দেখে বৌমার কোল খালি, কি ভাবছিস চুপ করে বসে থাকবে? কতদিন তাকে দমিয়ে রাখবে? কুহুর সাথের সবাই বাচ্চা মা হয়ে গেছে, আর ওর এখনো বিয়েই হলো না। আত্মীয় স্বজনরা পেছনে কত কথা বলে, কানে আসে না বুঝি? আমার ছেলে মেয়ে দুটোই সবার সমালোচনার মূল বিষয়। আমি মা হয়ে কত সহ্য করব বল? আল্লাহর উপর ভরসা রাখো ভাবি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর মানুষের কাজই হচ্ছে অন্যের সংসার নিয়ে চর্চা করা। ওসব কানে তুলতে আছে। তুমি অত ভেবো না তো। কুহুর জন্য তোর পাপিয়ার ও বিয়ে হচ্ছে না। বয়স তো থেমে থাকছে না। তুই এক কাজ করিস, বোন পাপিয়ার জন্য ছেলে দেখা শুরু কর। আমর বদ মেয়ের আশায় আশায় ওকে অন্যের সমালোচনার পাত্রী বানাইস না। কি সুন্দর সব ঠিকঠাক করা ছিল, ওরা এসে ওকে আংটি পরিয়ে যাবে। জানোয়ারটা কি করছে আল্লাহই ভালো জানে, সব শেষ। ওরে আমার নিজের মেয়ে বলতেও অসহ্য লাগে। ছোট মানুষ বুঝতে পারে নাই। এত রেগে থাকিও না। ছোট না ছাই। ওর বয়সের মেয়েরা পুরো সংসার সামলিয়ে 5 জনের সাথে ভাত খায়। আরও ওর কথা ভাবতে গেলেও আমার প্রেশার বেড়ে যায়। এই মেয়েকে কোনোদিন আমি কি করে বসি? কুহু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছে। ইশরাক ওর দিকে চেয়ে নীরবতা ভাঙল। স্বাভাবিক গলায় বলল, মূর্তির মতো বসে আছো কেন? কি বলতে ডেকেছ বলো? কুহু সাথে সাথে জবাব দিল না, আরও কিছুক্ষণ সময় নিয়ে বলল, দেখো আমি অনেক ভেবে দেখেছি, আমার জন্য অনেক সমস্যা হয়ে গেছে। আমি বিয়েটা ভাঙার জন্য সেদিন ওইরকম আচরণ করেছিলাম, এটা আন্টি কিছুতেই মানতে চাইছে না। আমার মনে হয় বিয়েতে মতো না দেওয়ার পেছনে এটাই শুধু কারণ নয়। আমি মানছি আমার ভুল ছিল, তবে তুমিও একটু ভেবে বলো এই ভুল কি এতটাই বড় ছিল যে উনি একদমই মতো দিতে চাইছেন না? এখানে অন্য কারণও আছে। তুমি বলতে চাইছো আমার মায়ের তোমার সাথে শত্রুতা আছে? উনি এই বিয়ে না দিতেই বাহানা করছেন। তুমি হাইপার হয় না প্লিজ। লজিক্যালি ভাবো। আমি সেদিন অতটাও ডিপ কিছু করিনি যা দেখে কেউ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। যে কেউ যদি ভালোভাবে ভেবে দেখে সহজেই বুঝতে পারবে আমি ইচ্ছাকৃতভাবে এমন করেছি। মানুষ যত খারাপ হোক, গেস্ট আসলে খারাপ আচরণ করে না, হোক সেটা সামনে বা পেছনে। সেখানে আমি বলতে গেলে ড্রয়িং রুমের পেছনেই তেমন করেছিলাম। এইটুকু অবজার্ভ করলেও তো বোঝার কথা সবটা প্রিপ্ল্যান্ড ছিল। ইশরাক কুহুর যুক্তি ফেলতে পারল না। সত্যিই কি এখানে অন্য কোনো রিজন আছে, নাকি ওর ওভারথিঙ্ক? সমুদ্র মহান আল্লাহর একটা রহস্যময়ী সৃষ্টি। এই বিশাল জলরাশিতে কত বৈচিত্র্যময় সৌন্দর্যই না লুকিয়ে আছে।
মাথার উপরে নীল আকাশ, সাগরের ঢেউ, অদূরেই উড়তে থাকা গাংচিলের ঝাঁক। সব মিলিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথটা অপার্থিব সৌন্দর্যের অভিজ্ঞতা দেয়। আরোয়া জাহাজের রেলিং ধরে প্রকৃতির অপরূপ মহিমা উপভোগ করছে। বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে, চুলগুলো এলোমেলো হবার আগেই সে ক্লিপ বেঁধে ফেলেছিল। নয়তো এই উথাল পাতাল বাতাসে মাথাটা কাকের বাসা হতে সময় লাগত না। জাওয়াদ শাম্মুর সাথে কথা বলে আরোয়ার পাশে এসে দাঁড়ায়। সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। পরন্ত বিকেলের রক্তিমাভা যখন পানিতে ছড়িয়ে পড়ে মনে হয় এটা আমাদের চিরচেনা জগৎ নয়, এ এক অন্য জগৎ। দূর দূরান্ত অবধি কেবল পানি আর পানি। কেমন লাগছে? অসম্ভব সুন্দর। আমি আগে কখনো সেন্ট মার্টিন যাইনি, তাই খুব এক্সাইটেড লাগছে। আশা করি ওখানে গেলে আরও বেশি ভালো লাগবে। রাতে সেন্ট মার্টিনের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার তো এই জাহাজ থেকে নামতেই ইচ্ছে করছে না। আমি ভেবেছিলাম পানিতে অনেক ভয় লাগবে। আমার প্ল্যান ছিল এখানে সময় কাটানোর, কিন্তু এখানকার বর্তমান অবস্থা শুনে রিস্ক নিতে চাইছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আসব কেমন। আচ্ছা, আরোয়া শোনো। পৃথিবীটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক অনেক সুন্দর। জানো, পুরনো একটা বিশ্বাস আছে, সাগরের মাঝে নাকি মিথ্যে বলতে নেই। বললে কি হয়? বললে ওই মিথ্যার জন্য অন্যরাও শাস্তি পায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এরকম কিছু আর কি। ওহ, এখন বোধহয় তেমন হয় না। মানুষ তো এখন অনেক মিথ্যেবাদী হয়ে গেছে। হয়তো। দাদি বলেন শেষ জামানায় আল্লাহ সুতা ছেড়ে দিয়েছেন মানুষ কত সীমালঙ্ঘন করতে পারে তা দেখার জন্য। তাই তো পাপ হারে আজাব আসছে না। যাই হোক, কথাটা শুরু করেছিলাম যেজন্য সেটাই বলা হলো না। আরোয়া ওর দিকে তাকিয়ে বলল, বলুন কি বলবেন। জাওয়াদ ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা দৃশ্যমান। আরোয়া ওর হাবভাব দেখে মনে মনে ভাবল, আজ বুঝি জনাব মনের কথা মুখে প্রকাশ করবে। জাওয়াদ ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আরোয়া, তুমি ভীষণ মায়াবী মেয়ে। সবসময় এমন প্রাণোচ্ছল আর হাসি খুশি থেকো। হাহ, আপনি আমার ধারণার বাইরের মানুষ। আমি চাইলেও আপনাকে নিয়ে সঠিক গেস করতে পারবো না। এই কথা কেন বললে? এমনিই বলেছি। আচ্ছা, আমি কি আপনাকে বলেছি আপনি আমার কয় নাম্বার ভালোবাসা? জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, এখানেও নাম্বারিং আছে? অবশ্যই। জীবন ছোট হলেও ঘটনাবহুল। এই ঘটনাবহুল জীবনে কত কি ঘটে। আচ্ছা, তা আমার পূর্বেও আরও অনেকে ছিল নাকি? সব মিলিয়ে দেখলাম আপনি অনেক দেরিতে এসেছেন। জাওয়াদের চেহারার রং বদলে গেল যেন। সে হালকা হেসে বলল, ওইসব রাখো। শুনতে চাইছি না আপাতত। আরোয়া ওর কাছে ঘেঁষে দাঁড়াল। বাহু আঁকড়ে বলল, আপনি এত কিউট কেন বলুন তো? আমার তো ইচ্ছে করে আপনাকে কোথাও লুকিয়ে রাখি। কিউট বলে লাভ কি? তোমার মনে তো আরও অনেকে আছে। কোন একটা সারও তো ছিল না। আরোয়া জিভ কেটে মাথা নেড়ে বলল, উহু উহু, ভুল বুঝছেন। ওই স্যার আমাকে লাইক করতো, আমি না। আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বিয়ের পর বরের সাথে প্রেম করব। সেই হবে আমার ফার্স্ট লাভ। অন্য কাউকে চান্স দেওয়ার ফুরসত কই। বিশ্বাস না হলে রুমাইসা কিংবা দাদিজানকে জিজ্ঞাসা করবেন। ওরা সবাই জানে আমি কত জামাইপাগল ছিলাম। জাওয়াদ ওর কথা শুনে হাসতে লাগল। বিয়ের আগেই কেউ জামাই পাগল হয়? আলবাত হয়। ভবিষ্যৎ জীবনসঙ্গীকে কেন্দ্র করে কল্পনা করা কঠিন নাকি? তাই না? আরোয়া গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে হার্ট শেপ বানালো, তার মাঝে আঁচড় কেটে লিখল এজে। জাওয়াদ ওর বাচ্চামো দেখে মুচকি হাসল। আরোয়া ওকে ডেকে বলল, এবছর ডাবল সেলিব্রেশন হচ্ছে। ব্যাপারটা মজাদার। জাওয়াদ ওকে টেনে তুলে বলল, বাচ্চাদের মতো বালি নিয়ে খেলা শুরু করে দিলে। দিনে কি করবা? আরোয়া হাত ঝেড়ে বলল, দিনেই দেখবেন। সে দেখব, সমস্যা নেই। এখন চলো। রেড কার্পেট এর উপর জাওয়াদ ও আরোয়া একসঙ্গে হেঁটে যাচ্ছে।
চারদিকে ফুল ও লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা। জাওয়াদ চেয়ার টেনে আরওয়াকে বসিয়ে নিজে অপর চেয়ারে বসল। একজন এসে জাওয়াদকে ফুল ও গিফট দিয়ে যেতেই জাওয়াদ সেসব আরওয়াকে দিয়ে বলল, তোমার সাথে শুরু হওয়া এই পথচলা দীর্ঘ হোক। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার। থ্যাংক ইউ। আপনার উইশ পূরণ হোক। জাওয়াদ পকেট থেকে রিং বের করে বলল, তোমার আফসোস ছিল আমাদের বিয়ের সময় আমি কেন তোমায় রিং পরাইনি। আজ সেই আফসোস দূর করার ক্ষুদ্র প্রচেষ্টা করছি। উইল ইউ গিভ মি ইউর হ্যান্ড? আরওয়া আনন্দচিত্তে হাত বাড়িয়ে দিল। জাওয়াদ ওর হাতের অনামিকায় রিং পরিয়ে চুমু খেল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। জাওয়াদ ওর প্লেটে খাবার তুলে দিয়ে বলল, ইটস মাই প্লেজার। খাওয়া শেষে তারা বিচে বসে সাগরের অপার সৌন্দর্য উপভোগ করতে লাগল। জাওয়াদের বুকে মাথা রেখে সেই মুহূর্তে আরওয়ার মনে হল সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। জোবায়ের সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। তার আদেশে পরিবারের অন্য সদস্যরাও সমাবেত হয়েছেন সেখানে। কুহু জানে এই জরুরি বৈঠক তাকে কেন্দ্র করেই বসেছে। তাই সে মনে মনে দোয়া দুরুদ পড়ে যাচ্ছে। জোবায়ের সাহেব থমথমে গলায় বললেন, কুহু একটা সত্যি কথা বলো। বিয়ে নিয়ে তোমার মতামত কি? তোমার কি পছন্দের কেউ আছে? কিংবা অন্য কোনো কারণ আছে যার কারণে তুমি বিয়ে করতে আগ্রহী নও? থাকলে দ্রুত কনফেস করো। কুহু নোটমুখে বসে রইল। জোবায়ের সাহেব ওর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, তুমি যদি বিয়ে করতে আগ্রহী না হও বলে দাও। আমরা অযথা মানসম্মান খোয়াতে পাত্রপক্ষ আনতে ইচ্ছুক নই। তুমি তোমার মনমর্জিমতো আচরণ করে তাদের হটানোর চেয়ে শ্রেয় আমরা তোমার বদলে পাপিয়ার বিয়ের ব্যাপারে মনোযোগ দেই। দয়া করে এখন অন্তত মুখে কুলু পেটে রেখো না। তুমি সেদিন কি করেছ আমি জানি না, তবে এইটুকু বুঝেছি যা করেছ মোটেই ভালো করনি। খন্দকার বাড়ির মেয়েদের নাম খারাপ করে কি লাভ হলো বলবে? তুমি এ বাড়ির বড় মেয়ে হয়ে যদি এমন আচরণ করো অন্যদের অবস্থা কি হবে বুঝতে পারছো? কোহিনূর বেগম বিনয়ী গলায় বললেন, আব্বা ওকে মাফ করে দিন। ঝোঁকের বশে ভুল করে ফেলেছে। আর করবে না। জোবায়ের সাহেব রুক্ষ গলায় বললেন, বৌমা ওর হয়ে তুমি জবাব দিবে না। তোমাকেও প্রশ্ন করা হবে। ধৈর্য ধরে বসো। আমি সবাইকে অযথা ডাকিনি। এখানে আজ সবাইকেই প্রশ্ন করা হবে। শেষ অবধি অপেক্ষা করো। একে অন্যের জবাব দেওয়ার চেষ্টা করবে না। আরওয়া জাওয়াদকে ফিসফিস করে বলল, আপনাদের এখানে জরুরি বৈঠক এত সিরিয়াসলি হয়? কেমন গা ছমছমে অবস্থা? জাওয়াদ বলল, ভয় পেও না, শেষের সমাধানটা এতটাও ভীতিকর হয় না। কি ব্যাপার জবাব দিচ্ছ না কেন? কুহু বলল, দাদা সাহেব আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝেই ওরকম আচরণ করে ফেলেছি। সত্যি বলতে তখন এই প্রপোজালটা আমার ভালো লাগেনি। কিন্তু পরে ভালো লেগেছে। আপনি কি অনুগ্রহ করে এখানেই কথা ফাইনাল করবেন? ওর কথা শুনে কোহিনূরের হিচকি উঠে গেল। কোকেয়া তাকে পানি এগিয়ে দিলেন। জোবায়ের সাহেব ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার মা কি তোমাকে ছেলে সম্পর্কে কিছু বলেনি? ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বায়োডাটা ও ছবি কি তুমি দেখোনি? তখন কি দেখে অপছন্দ হয়েছিল আর তারা আসার পর কি দেখে পছন্দ হয়ে গেল সব ডিটেইলসে বলো। কুহু নাহিয়ানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নাহিয়ান বোনের অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। কুহুর মনে হলো নাহিয়ান ওর ভাই না। ও নিশ্চয়ই কুড়িয়ে পাওয়া সন্তান। তাই তো বোনের এমন বিপদের দিনে ভাই হয়ে শত্রুর মতো হাসছে। সালমা বেগম বললেন, থাক না এসব কথা। কাগজপত্রে দেখা আর বাস্তবে দেখায় পার্থক্য আছে না? শুরুতে হয়তো মনে ধরে নাই। পরে ভালো লাগছে। এখন নাতনি যখন সরাসরি বলছেই ওর এই বিয়েতে মতো আছে আপনি এই দিকেই ফোকাস দেন না। এটা তো হাতের মোয়ানা। ছেলের মা এই বিয়েতে মতো দেয় নাই। তার একটাই কথা, এমন মেয়েকে তিনি ছেলের বউ করবেন না। বুঝতেছ তুমি ঘটনা কত গভীরে ঘটেছে? এ বাড়িতে আসার আগ অবধি যারা বিয়ের ডেট ফাইনাল করার কথা বলছিল এখানে পা রাখতেই সব চেঞ্জ। এখন কোন মুখে ও বলতেছে এই বিয়েতে ও রাজি?
নাহিয়ান বলল, দাদা সাহেব হাইপার হবেন না। দেখুন, ইশরাকের সঙ্গে আমার কথা হয়েছে, ও কুহুকে পছন্দ করেছে এবং এই বিয়েতে আগ্রহী। এখন কুহুও বলছে ওর অমত নেই। আমার মনে হয় এখানে যে ভুল বুঝাবুঝি হয়েছে তা মিটমাট করলেই উভয়পক্ষের ভালো হয়। একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হবে না। প্রয়োজনে আমি আন্টির সঙ্গে কথা বলবো। আশা করি উনি আমাদের নিরাশ করবেন না। বড় বৌমা, তুমি কি বলো? আব্বা, ভুল যখন আমরা করেছি খেসারত তো আমাদেরই দিতে হবে। তবে আপনার মাথা নত হয় এমন কোনো কাজ করতে আমি ইচ্ছুক নই। আপনি যা ভালো বুঝবেন তাই করা হোক, সেটা দেখা যাবে। আপাতত কুহুর শাস্তির কথা বলি। ও যে অন্যায় করেছে ওর উপযুক্ত শাস্তি পাওয়া আবশ্যক। আশা করি এ নিয়ে কারো দ্বিরুক্তি থাকবে না। কুহু মাথা নেড়ে বলল, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিব। বেশ। তুমি আগামী 7 দিন সংসারের যাবতীয় সব কাজ করবে। অর্থাৎ তোমার মা চাচিরা যা করে তুমি সেসব করবা। যদি এই 7 দিনের মধ্যে একদিনও হেরফের হয় তবে পুনরায় প্রথম দিন থেকে কাউন্ট করা হবে। কুহু মনে মনে বলল, এ আর কঠিন কি? এটা তো খুব সোজা। তাই সে সম্মতি জানিয়ে বলল, জি আচ্ছা। সাবা তার বাবার বাসায় গেছে আজ 8 দিন হতে চলল। ওর মানসিক অবস্থা বিবেচনা করে সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি। দিনরাত মেয়েটা এক কোণে বসে আল্ট্রার ছবিটা বুকে জড়িয়ে কান্নাকাটি করে। তার মা বাবা মেয়ের এমন অবস্থা দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। তারা নাহিয়ানকে ফোন করে সবটা বলে। নাহিয়ান কি করবে বুঝে পায় না। মেয়েটা এমনিতেই এই দিকে ফুটবল, তার উপর এবার সন্তান হারানোর বেদনা জুড়ে বসেছে। ওকে সামলানো কতটা কঠিন বলা বাহুল্য। নাহিয়ান বসে বসে ভাবতে থাকে, সেদিনের এত সুন্দর স্বপ্নটা সত্যি হয়েও কেন হলো না। হঠাৎ তার দৃষ্টি যায় টেবিলের উপর থাকা কাগজের দিকে। এতিমখানার ফান্ডে ডোনেশন করার বিজ্ঞাপনটা দেখে গভীর ভাবনায় পড়ে যায়। আচ্ছা, স্বপ্নটার ইঙ্গিত এইদিকে ছিল না তো। রুমাইসা ক্যাফেতে খাবার অর্ডার করে টোকেন নিয়ে এসে বসল। ফোনে গেম প্লে করে খাবারের অপেক্ষা করার মতো বিরক্তিকর কাজটা অ্যাভয়েড করতেই এই কারসাজি। এই ক্যাফের বার্গার তার অনেক পছন্দ বলেই সে নিয়মিত এখানে আসে। এখানে ফুড রেডি হতে বেশ সময় লাগে। বন্ধুদের সাথে আড্ডা দিতে এখানে আরাম হলেও একা এলে একটুও ভালো লাগে না। অবশ্য এখন একা না এসে উপায় কি, আরওয়া এখন সংসারী মেয়ে। বিয়ের পর খুব কমই তারা একসঙ্গে অফ টাইমে বের হয়। রুমাইসা তাই নিজেকে নিজেই সময় দেয়। একা একাই বেরিয়ে পড়ে পিৎজা খায়, মুভি দেখে। মাঝেমধ্যে বেরিয়ে পড়ে শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে। এক্সকিউজ মি। রুমাইসা ফোন থেকে দৃষ্টি না সরিয়েই বলল, বলুন। কি গেম খেলছেন? সিওসি। টাউন হলে কত? 12। বাহ। তবে এখনো এটা কেউ খেলে নাকি? ওয়েট এ মিনিট। রুমাইসা দারুণ একটা ভিলেজ পেয়ে তাই সৈন্য সামন্ত নিয়ে অ্যাট্যাক করল সেই ভিলেজে। স্ট্রং স্পেল ফেলে এয়ার ডিফেন্স আধমরা করে আর্চার আর উইজার্ড দিয়ে একপাশ ঘিরে ড্রাগন ছেড়ে দিল। জায়ন্ট দিয়ে ডিফেন্সগুলো ভেঙে গুড়িয়ে দিল মুহূর্তেই। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামটা তছনছ হয়ে 3 স্টার ক্লেইম করে। রুমাইসা সামনে তাকালো। সাম্য ভেবেছিল ওকে দেখে রুমাইসা চমকাবে, কিন্তু তার ভাবনা গুড়ে বালি। রুমাইসা বলল, আপনার জব কি চলে গেছে নাকি? কাজকর্ম ফেলে আমাকে ফলো করছেন কেন? সাম্য ওর টোকেনটা দেখে বলল, আপনার ফুড রেডি হয়ে গেছে। রুমাইসা উঠে গিয়ে নিজের ফুড রিসিভ করল। এসে দেখে ওর টেবিলের উপর একটা লাল গোলাপ আর কার্ড রেখে সাম্য চলে গেছে। রুমাইসা বার্গারে বিগ বাইট দিয়ে বলল, গোবলিন একটা। আসবে দেখবে তারপর ফুল রেখে চোরের মতো পালিয়ে যাবে, যত্ত সব ন্যাকা। জহির সাহেব চা মুখে দিয়ে বললেন, আমাকে তুমি তিতা করলার মতো ভালোবাসো মানছি, তাই বলে চায় বেশি লিকার দিয়ে সেই তেতো ছড়িয়ে দিতে হবে? এক কণা চিনিও বোধ হয় দাও নিয়েতে। কোকেয়া উনার সামনে বসতে বসতে বললেন, ওসব আমায় বলে লাভ নেই, বড় রাজকুমারী রান্নাঘরে পা রেখেছেন। এখন এসব টুকটাক ঘটনা তো ঘটবেই।
কুহু চিনির বাটি নিয়ে এসে বলল, মেঝো আব্বু চা খেও না। চিনি দিতে একদম ভুলে গেছি। দাঁড়াও চিনি গুলে দেই। জহির সাহেব বললেন, তুই কি এখন সবার ঘরে গিয়ে গিয়ে এমন চিনি দিয়ে আসছিস? থু, চিনির পট সবার আগে রেখেছি অথচ এটা দিতেই ভুলে গেছি। কি একটা অবস্থা। আচ্ছা যাই ভায়াটায় চিনি দিয়ে আসি। বলেই কুহু যেমন দ্রুত এসেছিল তেমনি দ্রুত চলে গেল। জহির সাহেব বললেন, শাস্তিটা সহজ ভেবেছিলাম, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে এটা ওর জন্য কঠিনই হবে। বড়ভাবি তো অনেক খুশি হয়েছেন। রান্নাবান্নায় ওর একটুও আগ্রহ নেই। এখন যদি কিছু শিখে আর কি। আজ দুপুরে কি ও রান্না করবে? তোমরা না থাকো শেফকেও নেই। ও রান্না করবে। আর শেফ থাকলে আর লাভ কি? ওকে সাহায্য করতে লাকি থাকবে, তাও শর্ত হলো রান্নায় কিছু বলে দিবে না। ও নিজের বুদ্ধিতে করবে। এটা ঠিক হলো না। না দেখিয়ে না শিখিয়ে এরকম ছেড়ে দিলে হয় নাকি? তোমরা সুযোগে আমার মেয়েটাকে খাটিয়ে মারার পায়তারা করছো। তাও ওর ভাগ্য ভালো, বাপের বাড়িতেই এই ফিল পাচ্ছে। পরের বাড়ির রান্নাঘর যদি জীবনের প্রথম হতো অবস্থা আরও খারাপ হতো। তাও ঠিক। নাহিয়ানটাই বাঁধতে বাঁধতে বলল, আমি তোর ভবিষ্যৎ নিয়ে রীতিমতো শঙ্কিত। এমন ছেলে চুজ করেছিস যে খেতে ভালোবাসে অথচ নিজে সামান্য চাটাও করতে পারিস না। তোদের সংসারে অন্য কিছু নিয়ে ঝগড়া হবে কি রান্নার জন্যই না গৃহযুদ্ধ লেগে যায়? কুহু টেবিলের উপর চায়ের কাপ রেখে বলল, বিয়ের সময় যৌতুক হিসেবে একটা শেফ দিয়ে দিস। তাহলেই হলো। যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ। এসব মিথ্যে আশায় বাসা বাঁধিস না, সময় থাকতে থাকতে নিজেই শিখে নে। শোন ভাইয়া, এটা ডিজিটাল যুগ, ইউটিউবে রান্নার টিউটোরিয়ালের অভাব নেই। মানুষ এখন ঘরে বসেই কত রকম রান্না শিখে ফেলছে। এ আর কঠিন কি? এত তাড়াহুড়ার কিছু নেই। এসব ভেবে ভেবে 25-এ পা দিলি। এখনো তোর শেখার বয়স হলো না। তোর চেয়ে ছোট আরোয়া এখন দিব্যি সংসার করছে, রান্নার হাতও চমৎকার, আর তুই? তুলনা দিস না, তুলনা ভালো লাগে না। সত্যি সবসময় তিতাই লাগে। যাক, যার যার বুঝো দাড়ি কাটি রাখে মোচ। আরোয়া আয়নায় পেছনে ল্যাপটপে বিজি থাকা জাওয়াদের দিকে তাকিয়ে চুল আঁচড়াচ্ছে। জাওয়াদ বলল, এরকম হা করে চেয়ে না থেকে কি বলবে বলে ফেলো। আরোয়া ওর দিকে ফিরে বলল, আমি হা করে চেয়ে আছি। হা করনি, তবে এক ধ্যানে তাকিয়ে তো আছো নাকি? আমার বরের দিকে আমি তাকাবো না তো কে তাকাবে? যদিও সে তার ল্যাপটপ ব্যতীত কিছুই চোখে দেখে না। জাওয়াদ ল্যাপটপ রেখে উঠে কফি মেকার অন করল। আরোয়ার সামনে গিয়ে বসে বলল, আমার কাজকে এত হিংসা করো তুমি? অবশ্যই করি। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করে এসেও যদি ল্যাপটপেই মুখ গুজে রাখেন, হিংসা করা কি অস্বাভাবিক হবে? আপনার উচিত বাসায় যতক্ষণ থাকেন আমার দিকে তাকিয়ে থাকা। জাওয়াদ ওর চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, তোমার শ্যাম্পুর ঘ্রাণটা তো খুব সুন্দর। দেখেছেন, কাজ থেকে মন সরলেই বউয়ের কত কি নজরে আসে। তোমার নাকটা আরেকটু উঁচু হলে সুন্দর লাগতো, এখন খানিকটা বোচা লাগে। মোটেই না। আমার নাক ঠিকই আছে। আয়নায় ভালো মতো দেখো, বুঝতে পারবা। এই তোমার মাথায় উকুন আছে দেখছি। আয় হায়, তাই তো বলি, আমার মাথায় কি চুলকায়। তোমার থেকে আমার মাথাতেও উকুন চলে এলো নাকি? যার চুল আছে তার উকুন থাকবেই। এতে এত নাক ছিটকানোর কি আছে? উকুন হলো চুলের শোভা, বুঝলেন? বলছে তোমারে। আপনি যান তো, কাজ করেন। ওমা, কেন? তুমি না বললে তোমাকে দেখতে? এখন কাজ করব কেন? দেখতে বলেছিলাম, দোষ ধরতে না। জাওয়াদ হাসি আটকে বলল, মনোযোগ দিয়ে তাকালে যা চোখে পড়ে তা বলা কি অন্যায়? আরোয়া চুলে ক্লিপ আটকে বলল, ন্যায় অন্যায় দিয়ে আমার কাজ কি? আপনি যান তো, আপনার কাজ করুন। জাওয়াদ ওর নাক টেনে বলল, রোজ এভাবে নাক টানবে বুঝছো? আরোয়া নাক ফুলিয়ে বলল, আপনি একটা তেলাপোকা। অসহ্য অসহ্য অসহ্য। জাওয়াদ ওর হাত ধরে কাছে টেনে বলল, এই অসহ্যকর লোকটাকেই পুরো জীবন সহ্য করতে হবে তোমার? কি দুঃখ।
আরোয়া ওর হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়ুন, আমি বাইরে যাব। আমি একবার হাত ছাড়লে কিন্তু দ্বিতীয়বার ধরি না। আরোয়া ওর চোখের দিকে চেয়ে রইল। জাওয়াদ ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, এভাবে চেও না মেয়ে, তোমার অগ্নিদৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাব। আরোয়া ওর হাতে জোরে কামড় দিয়ে বলল, আপনাকে আমি একটুও ভালোবাসি না, এক বিন্দুও না। জাওয়াদ হেসে বলল, থ্যাঙ্কস ফর অ্যানোচার লোভে বিট নো আই স্যান রিতুর নিট। বলেই সে আরোয়ার গলায় গভীর চুমু খেল। সেই চুমুতে আরোয়া ব্যথা অনুভব করলেও কোনো শব্দ করল না, বরং দুহাতে জাওয়াদের পিঠ খামচে ধরল। সানজিদা বেগম নিজের ঘরে বসে কি যেন ভাবছিলেন। ইশরাক দরজায় নক করে বলল, মা আসব। আসো। কি করছিলে? একা বসে আছো যে? এমনিই বসে আছি। কিছু বলবে? ইশরাক মায়ের পায়ের কাছে বসে বলল, তোমার কি মন খারাপ? না রে বাবা, মন খারাপ হবে কেন? ও বাড়ি থেকে ফোন এসেছিল, উনারা আসতে চাইছেন আমাদের সাথে কথাবার্তা বলতে। বাবা কি বললেন? বলেছে যেন আসে। তুমি সেজন্য রাগ করেছ? না। আমি কেন রাগ করব? উনার ছেলের বিয়ে উনি যার সাথে ইচ্ছে করাক। আমি বলার কে? তাছাড়া তুমি তো কুহুকে পছন্দ করো, মিয়াবিবি রাজি তো কেয়া করেগা কাজী। মা, কুহুকে তুমি একবার সুযোগ দিয়ে দেখো, দেখবা তোমার ভুল ভেঙে যাবে। ওর কর্মকাণ্ড একটু অন্যরকম হলেও মনের দিক থেকে ও খারাপ না। দেখ বাবা, তোর জীবন তুই কার সঙ্গে কাটাবি সেটা তোর ব্যাপার। সুখে থাকলে আমরা দেখে সুখ পাবো, অসুখী হলে কষ্ট পাবো, এইটুকুই। এখন আমরা যদি তোর মতের বাইরে কিছু করি আজীবন দোষারোপ করে যাবি, তোর মনে হবে আমরা তোকে তোর পছন্দের মানুষ দেইনি। অনেক ভেবেচিন্তে দেখলাম কিছু মানুষ নিজের বুদ্ধিতে ফকির হলেও আনন্দ পায়, তবুও পরের বুদ্ধিতে চলতে চায় না। তুই তাদের দলে। আমার আর কিছু বলার নেই। ইশরাক মায়ের রুম থেকে নিরাশ হয়েই বের হল। ওর মা পুরো ব্যাপারটা ওর উপর ছেড়ে দিয়ে মাইন্ড গেম শুরু করেছেন, সেটা বুঝতে তার বাকি রইল না। ইশরাক নিজের ঘরে গিয়ে কুহুকে কল দিল। পরে ঘড়ির দিকে তাকিয়ে মনে পড়ল কুহুদের বাসায় সবাই এই সময়ে ডিনার করে। ওর সঙ্গে মিট করা দরকার। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। সবকিছু ঠিকঠাক হয়েও সব বেঠিক হয়ে গেছে। মা এখন সবটা আমার উপর ছেড়ে দিয়ে আমার মানসিক চাপ আরও বাড়িয়ে দিলেন। আমি এখন কি করব? কুহু লেকে ঢিল ছুঁড়ে বলল, উনাকে কনভিন্স করা ছেড়ে দাও। তোমাদের যখন মনে হচ্ছে আমি ভুল অপশন, দেন লিভ মি। তুমি আমার সিচুয়েশন বুঝতেছ না, উল্টো রাগ করতেছ। আমি রাগ করে বলছি না, প্র্যাকটিক্যালি বলছি। দেখো, আমাদের এখনো অফিসিয়ালি কিছু হয়নি, তাই এখানে তোমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু বিয়ে বা আংটি বদলের পর কিছু ঘটলে কৈফিয়ত দিতে হবে। ধরো তুমি তোমার মায়ের এগেইনস্টে গিয়ে আমাকে বিয়ে করলে, তারপর কি হবে? বিয়ে করার পর পান থেকে চুন খসলেই তোমার মনে হবে তোমার মায়ের ধারণাই ঠিক ছিল। আর তোমার মা ও শুরু থেকেই আমার প্রতি নেগেটিভ ধারণা নিয়ে থাকবেন। আমাকে চাইলেও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তুমি ওভারথিঙ্ক করছো কুহু। ওভারথিঙ্ক বলো আর যাই বলো, আমি আমার ফিউচার গেস করতে পারছি। তোমার আর প্রেশার নিতে হবে না। তুমি এমনিতেও আমার প্রতি আগ্রহী ছিলে না। আমিই জোর করে তোমার লাইফে এন্ট্রি করেছিলাম। সো প্যারা নাই, চিল। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমি আর তোমাকে বিয়ের জন্য বিরক্ত করব না। কুহু, লিসেন টু মি। আমাকে কিছু বলার সুযোগ দাও। কুহু উঠে বলল, ইশরাক, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, কনফিডেন্ট থাকতে আমাকে নিয়ে, সবটা তোমার উপর ছেড়ে দেওয়াতে দ্বিধায় পড়তে না, বরং আমাকে শক্ত হাতে ধরে দেখিয়ে দিতে আমি ভুল নই। অথবা তোমার মনের কোথাও না কোথাও আমাকে হারানোর ভয় থাকত। কিন্তু তোমার চোখে আমি সেটা দেখছি না, বরং দেখছি আমাকে চুজ করতে তুমি ভয় পাচ্ছ। যাক, যা হয় ভালোর জন্যই হয়। গুড বাই। কুহু পেছনে না ফিরেই এগিয়ে গেল। দুচোখ বেয়ে পানি পড়লেও মোছার জন্য হাত তুলল না, পাছে যদি ইশরাক বুঝে ফেলে। কুহু গাড়িতে বসে বলল, চাচা গাজীপুর চলেন।
রানী আন্টির বাসায় যাব। ইশরাক রেস্টুরেন্টে গিয়ে এক্সট্রিম স্পাইসি নাগা অর্ডার দিল। 2টা বাইট দিতেই ঝালে তার জিভ জ্বলে উঠে, তবুও সে থামে না। চোখ মুখ লাল করে 2টা লেগ পিস সাবার করে। ওয়েটার তাকে মিল্কশেক অফার করলেও ও নেয় না, বরং টিস্যু দিয়ে অনবরত চোখ নাক মুছতে থাকে। চোখের পানি নাকি দুঃখ কমায়, তবে ওর কমছে না কেন? সাবা মন খারাপ করে বলল, আমারই দোষ হয়েছে। সেদিন তোমাকে যদি না আটকাতাম, তাহলে আজকে কুহুর এই অবস্থা হতো না। পাপিয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না ভাবি। আপুর ভুলের শাস্তি পেয়েছে। ও সবসময় সবকিছু লাইটলি নেয় বলেই এই অবস্থা। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? অন্যের বিয়েতে বাগড়া দিত বলেই নিজের বিয়েতে ভেজালে পড়ছে। পাপিয়া শত হলেও ও আমাদের বোন। ওর সাথে এমন ঘটনা ঘটুক আমরা কেউই চাইব না। আচ্ছা, আমি কি একবার কথা বলবো আন্টির সাথে? মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করা উচিত। সেদিন দাদা সাহেব গিয়েছিল, আন্টি নাকি সামনেই আসেননি। আমার মনে হয় আন্টি শুরু থেকেই এই বিয়েতে রাজি ছিলেন না, এখন একটা বাহানা পেয়ে বেঁকে বসেছেন। এভাবে বলো না, কার মনে কি আছে আমরা জানি না। অনুমান করা ঠিক না। এখন কি মনে হয় এই বিয়ে আর হবে? দুই পক্ষের অবস্থা দেখে তো মনে হচ্ছে আশাট নেই। ভাইয়া কি বলে? সে বলে, হচ্ছে না যখন বাদ দাও। অযথা জোরাজুরি করে লাভ কি? এরকম বললে হয় বলো? ওরা দুজনকে দুজন ভালোবাসে, সামান্য কারণে বিচ্ছেদ হয়ে যাবে। পাপিয়া শ্বাস ফেলে বলল, কি আর করার। আরোয়া হাসি হাসি মুখ করে জাওয়াদের সামনে দাঁড়াল। জাওয়াদ শার্টের টাই বাঁধতে বাঁধতে বলল, কি ব্যাপার, সকাল সকাল এত খুশি কেন? আরোয়া ওর সামনে বসে বলল, আজকে আব্বুরা আসবেন। মাত্রই ফোন করে বললেন। আজ আর আমি ভার্সিটি যাব না। ওহ আচ্ছা, সেজন্য এত খুশি। দাদি বললেন আপনি আজ দুপুরে লাঞ্চটা যেন বাসায় করেন। চেষ্টা করব আসার। আরোয়া আলমিরা খুলে বলল, কোন শাড়িটা পরি বলুন তো? যেটা ক্যারি করতে সহজ হবে সেটা পরো। রেড পরব? না। এস? না। তাহলে সি গ্রিনটা পরি? না। পার্পেল? না। তাহলে আপনিই বলে দিন না কোনটা পরব। পরো না যেটা আরামদায়ক। আরোয়া কোমরে দুহাত রেখে ভ্রু কুঁচকে বলল, যেটাই বলছি না বলছেন, আবার সিলেক্টও করে দিচ্ছেন না। সমস্যা কি আপনার? জাওয়াদ চুলে ব্রাশ করে বলল, আমি তোমার ভালোর জন্যই বলেছি, আসলেই লোকের ভালো করতে নেই। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে না, খাইতে কইলে মাইরতে উডে, এটাই সত্যি। আরোয়া বলল, আমি আকাশি ছাড়া যেই কালারই বলবো আপনি না বলে যাবেন, এটা আমার বোঝা হয়ে গেছে। জাওয়াদ ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে চিবুক রেখে বলল, এটা বোঝো যখন অন্য কালার বলো কেন তাই বলে অন্য কোনোটা পরব না। জাওয়াদ ওর কানের কাছে নাক ঘষে ফিসফিস করে বলল, ডার্ক কালারে তোমাকে বেশি আকর্ষণীয় লাগে। তাই বলি লাইট কিছু পরো। আরোয়া আহ্লাদি গলায় বলল, আপনি ওনা কি যে বলেন। জাওয়াদ লেভেন্ডার কালারের একটা শাড়ি নিয়ে বলল, এটা পরো। এই কালারটাও অনেক সুন্দর। আচ্ছা। আরোয়ার বাবা মা ও দাদি একটু আগে জাওয়াদদের বাড়ি এসেছে। তাদের পেয়ে বাড়ির সবাই আতিথেয়তায় ব্যস্ত হয়ে পড়লেন। আরোয়া তো খুশিতে একবার কিচেনে যাচ্ছে তো একবার ড্রয়িং রুমে আসছে। শ্বশুরবাড়িতে বাবার বাড়ির লোক আসলে স্বভাবতই মেয়েদের মন আনন্দে ভরে যায়। আরোয়াও তার ব্যতিক্রম নয়। তার ছোটাছুটি দেখে কোকেয়া বললেন, আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আমরা সবাই আছি তো, তুই যা উনাদের সঙ্গে গল্প কর। শিরিন বলল, আপা ও করুক, সমস্যা নেই। মেয়েকে এমন সংসারী দেখে আমাদের ভালো লাগছে। ওর রান্না আপনাদের পছন্দ হয়তো। পাপিয়া বলল, আমার ভাবিদের রান্না অনেক মজা। ওটা নিয়ে কারো কমপ্লেইন করার স্কোপ নেই। এক ভাবি বাঙালি রান্নায় এক্সপার্ট তো আরেক ভাবি চাইনি যে। বলতে পারেন আমরা একদম লাকি ফ্যামিলি মেম্বার। ওর কথা শুনে কোহিনূর বলল, একদম ঠিক কথা। করিমুন্নেসা নাতনিকে পাশে বসিয়ে আদর করে বললেন, তোর লাই কদিন ধরি আর যে ফরান ফরের। তোর বাইরে কইলাম মায়াগারে কদিনের লাই লইয়ায়।
হেতে সময় পায় না। আইজ এক্কেরে ধরি বান্ধি লই আইসি। আরোয়া দাদির গলা জড়িয়ে বলল, দেখো দাদিজান, উনি এই আংটিটা দিয়েছে। সুন্দর না? তোর আইস মিটছে তাইলে? হেতে তোরে আংটি পরাইছে। হুম। জানো, আমরা সেন্ট মার্টিনে অনেক মজা করেছি। সাগরপার অনেক সুন্দর। ওইখানে কত সুন্দর সুন্দর পাথর। আমার ফিরতেই মন চাইছিল না। করিমুন্নেসা নাতনির চোখে মুখে আনন্দ দেখে মনে মনে বললেন, আল্লাহ তোরে এমনই সুখী রাখুক। আমিন সাহেব বললেন, ভাই সাহেব, আমরা একটা বিশেষ কারণে আজকে এসেছি। আসলে কয়েকদিন পর আয়েশার ফুফাতো বোনের বিয়ে। আপা আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছেন। আম্মা বলছিলেন আপনাদের মতো থাকলে হলুদের আগের দিন আমরা সবাই একসঙ্গে দৌলতপুর যাব। জহির সাহেব বললেন, এটা তো অনেক ভালো সংবাদ। অনেক বছর হয়েছে গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখি না। আমি অবশ্যই আপনাদের সঙ্গে যাব। পাপিয়া বলল, আমিও যাব। আমি কখনোই দেখিনি। কোকেয়া বললেন, আব্বা অনুমতি দিলে আমরা সবাই নিশ্চয়ই যাব। করিমুন্নেসা বললেন, গ্রামের বাড়ি বলে ভয় পাইও না। ওদের বাড়িঘর সব শহরের মতোই। থাকা খাওয়ায় কোনো অসুবিধা হবে না। আরোয়া বলল, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে, সবাই একসঙ্গে বিয়েতে যাব, অনেক মজা হবে। দোস্ত একটা কথা বলতো, ভাইয়ার বিয়ে মানুষটা কেমন? সাম্য ভাইয়ার কথা বলছিস? উনি অনেক ভালো ফ্যামিলি ম্যান, উনার বাবা মারা যাওয়ার পর উনিই সংসারের হাল ধরেছেন। শুনেছি লাইফে অনেক স্ট্রাগল করে এই অবধি এসেছেন। তোর ভাইয়ার তো বলতে গেলে উনি ডান হাত। ওহ আচ্ছা। তা উনার গফ আছে বাইকস? মনে হয় না। কেন বলতো? ক্যারেক্টার কেমন মনে হয়? যতটুকু দেখলাম খারাপ না। তুই আর দেখলি কই? অফিসে ভালো ইমেজ ধরে রাখলেই কি মানুষ ভালো হয়ে যায়? এমনও তো হতে পারে উনি মেয়েবাজ ছেলে, সুন্দরী মেয়ে দেখলে লাইন মারা ট্রাই করে, ফলো করে সব সময়। ফুল চিরকুট লিখে রেখে যায়। বলদা বলদা লুক নিয়ে মেয়ে পটানো ট্রাই করে। আরোয়া হেসে বলল, এটা খারাপ নাকি? বিয়ের বয়স হয়েছে যখন মেয়ে দেখবে না? সিঙ্গেল লাইফ লিড করবে নাকি? এখনই তো মেয়ে পটানোর উপযুক্ত সময়। হোয়াট ইফ একটা মেয়ে না, অনেক মেয়ে হয়। টোপ ফেলে রাখছে আর কি, যেই টোপ গিলবে তাকেই বিয়ে করবে। রুমাইসা কফিতে চুমুক দিয়ে বলল, ও আচ্ছা। আরোয়া ওর দিকে তাকিয়ে বলল, সাম্য ভাইয়া যদি তোকে প্রপোজ করে রিজেক্ট করিস না। সে সত্যিই দারুণ মানুষ। তোকে হ্যাপি রাখবে। ওর কথা শুনে রুমাইসার নাকে মুখে উঠে কাশতে লাগল। আরোয়া ওর পিঠ চাপড়ে বলল, বি কেয়ারফুল দোস্ত। আচ্ছা সাবা, একটা কথা বলি, রাগ করবে না তো? কি কথা শুনি আগে? আগে বলো, রিয়েক্ট না করে বোঝার চেষ্টা করবে। কি হয়েছে নাহিয়ান? সিরিয়াস কিছু? কিছুটা সিরিয়াসই বলা যায়। ভনিতা করো না প্লিজ। বলো ঘটনা কি? নাহিয়ান ওর হাতটা মুঠোয় নিয়ে বলল, দেখো, পৃথিবীতে এমন অনেক কাপল আছে যাদের বেবি হয় না। ওরা বিভিন্ন পদ্ধতিতে বেবিট নেয় বা অ্যাডপ্ট করে। তুমি তাহলে আশা ছেড়ে দিচ্ছ নাহিয়ান? আমি বাচ্চা জন্ম দিতে পারবো না এটা মেনে নিচ্ছ, তাই বিকল্প পথ খুঁজছ? নাহিয়ান ব্যতিব্যস্ত হয়ে বলল, না পাখি, আমাকে ভুল বুঝো না। আমি সেটা বুঝাইনি। সাবা চোখের পানি মুছে বলল, শোনো নাহিয়ান, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুমি বাচ্চাদের অনেক পছন্দ করো, তোমার নিজের একটা সন্তান হবে এমন আশা করা অস্বাভাবিক না। আমি তোমার ইচ্ছা পূরণে অক্ষম, এটা তুমি রিয়েলাইজ করেছ। আমি বলি কি, অযথা বিতর্ক সৃষ্টি করো না। বাবাকে তুমি ভালো করেই চেনো। উনি কখনোই চাইবে না তার পরিবারে বাইরের কেউ আসুক। সাবা সারোগেসি পদ্ধতিতেও অনেকে বাচ্চা নিচ্ছে। এটায় তো সমস্যা নেই। তোমার আমার অংশ মিলেই ও বেড়ে উঠবে। এত কষ্ট করার কি দরকার নাহিয়ান? তোমার কাছে আরও সহজ উপায় আছে। তুমি বরং আরেকটা বিয়ে করে ফেলো। নাহিয়ান বিস্ময়ে ওর হাত ছেড়ে দিল। ধরা গলায় বলল, তুমি এটা বলতে পারলে সাবা? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা জেনেও এমন কথা বলতে পারলে? সাবা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি অনেক ভেবেচিন্তেই কথাটা বলেছি।
ভালোবাসা ফুরিয়ে যাওয়ার আগেই সুন্দর ফেয়ারওয়েল হওয়া ভালো। এতে সম্পর্কের সৌন্দর্য অটুট থাকে। নাহিয়ান টেবিলের উপর থাকা পানির জগটা ধাক্কা দিয়ে ফেলে দিল। রাগান্বিত গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম সাবা, আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা মাথাতেও এনো না। আমার কাছে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। কিন্তু তুমি আমার কথাটা না বুঝে অন্য টপিক নিয়ে এলে। সাবা চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না। নাহিয়ান সবকিছু ভেঙেচুরে ধ্বংসযজ্ঞ চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ও চলে যেতেই সাবা কান্নায় ভেঙে পড়ল। জীবনটা কেন এত কঠিন তার? একটা সন্তান দিতে আল্লাহ কেন এত পরীক্ষা নিচ্ছে? ভাঙচুরের শব্দ শুনে আরওয়া দৌড়ে সাবার ঘরে এলো। সাবার কাছে গিয়ে বিচলিত গলায় বলল, ভাবি কি হয়েছে? এসব কিভাবে ভাঙল? সাবা ওকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। কান্নামাখা কণ্ঠে বলল, আরওয়া, মা হওয়া এত কঠিন কেন বলতে পারো? আমি কেন মা হতে পারছি না? আরওয়া ওর পিঠে মাথায় হাত বুলিয়ে বলল, ভাবি এত অধৈর্য হয় না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছেন। ভরসা রাখো। কিছু ভালো হবে না, কিছু না। এই পৃথিবীতে সবাই সুখী হয় না। আরওয়া সাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা পেল না। ইশরাক আজ 7 দিন ধরে বাসায় খাওয়া দাওয়া করে না। সকালে অফিস যায় তো রাত করে বাড়ি ফেরে। ওর জন্য খাবার যেভাবে রাখা হয় সেভাবেই পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। নিসা ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, রোজ রোজ এত খাবার নষ্ট করা ঠিক না। তুমি ভাইয়াকে কিছু বলছো না কেন? সানজিদা আহমেদ গাছে পানি দিতে দিতে বললেন, আজ থেকে আর খাবার রাখিস না, বাইরের খাবার পছন্দ যখন বাইরেই খেয়ে আসুক। খাবার নষ্ট করে পাপের ভাগী হবার ইচ্ছে নাই আমার। তোমার মনে হয় ও বাইরে খাচ্ছে? এমন নয়তো রাগ করে খাওয়া বন্ধ করে দিয়েছে। ও রাগ করে আর যাই করুক খাওয়া বন্ধ করে না। নিসা রেলিংয়ে হেলান দিয়ে বলল, মা, একটা কথা বলি শোনো, জীবনের ধারাবাহিকতা আটকে রাখা যায় না। মানুষ প্রথমে সন্তান হিসেবে বড় হয়, তারপর স্বামী স্ত্রী রূপে বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি। এই ধারাবাহিকতা চলতেই থাকে। মা বাবা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এই কথা সত্যি, তবে এই ক্রমবর্ধমান জীবনকে তারা যদি বাধাগ্রস্ত করে কিংবা অধিকার হারানোর ভয় আটকে রাখার চেষ্টা করে তবে সন্তানের মনে সম্মানের জায়গাটা আর থাকে না। এসব কথা তুই আমাকে বলছিস কেন? আমি তো বলেছি যার যেখানে খুশি বিয়ে করুক, আমার বলার কিছু নেই। তুমি এভাবে ছেড়ে দিয়ে ব্যাপারটা আরও জটিল করেছ। আচ্ছা মা, সত্যি করে বলো তো, কুহু আপুর জায়গায় যদি সেইম কাজ সোনিয়া আপু করত তুমি কি দোষ ধরতে? বিয়েতে অমত দিতে নাকি ভাইঝির দুষ্টমি ভেবে এড়িয়ে যেতে? সানজিদা বেগম তেতে উঠে বললেন, তোর যত কূটনৈতিক চিন্তা। আমার ভাইঝি মোটেও এমন করত না। ওর মধ্যে পারিবারিক নৈতিক শিক্ষা আছে। ও কখনোই এত অভদ্র আচরণ করত না। করত না মানলাম, তবে কুহু আপুর দিকটাও ভাবো, উনি ভাইয়াকে ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষের বদলে অন্য কাউকে বিয়ে করতে না চাওয়াটা কি অন্যায়? উনি যদি জানতেন আমরা কে তবে কখনোই কি এইসব করতেন? তুই কুহুর হয়ে ওকালতি করছিস কেন? ইশরাক তোকে কত টাকা দিয়েছে ওর হয়ে ওকালতি করতে? নিসা হেসে বলল, আমার ভাইয়ের দুঃখ তুমি দেখেও না দেখার ভান করতে পারতেছ। আমি পারতেছি না। ওর চেহারা দেখলে আমি কেন যে কারোরই মায়া লাগবে, টাকা পয়সার বিনিময়ে আশা না করেই তোমার কাছে অনুরোধ নিয়ে আসবে। সানজিদা পানির পট রেখে মেয়ের দিকে তাকালেন, রুক্ষ গলায় বললেন, আমাকে ভিলেন বানানো বন্ধ কর। তোদের সবার যখন ওই মেয়ে এত পছন্দ, জাগিয়ে নিয়ে আয়। আমার কোনো আপত্তি নেই। নিসা মায়ের গলা জড়িয়ে বলল, তুমি রেগে থাকিও না মা। একটু নরম হয়ে ভেবে দেখো না। ভুল তো মানুষই করে, তাই না? সব ভুলের শাস্তি কি দিতে হয়? কিছু ভুল ক্ষমা করে বড়রা দ্বিতীয়বার সুযোগ দিলেই তো ছোটরা শোধরাতে পারে। তুমি আজ ভাইয়াকে হাসিমুখে বলবে, কুহুকে তোর পছন্দ তো, যা, ওকেই আমি বউ করে ঘরে তুলব। তবুও দেবদাসের মতো ঘুরে বেড়ানো বন্ধ কর। সানজিদা আহমেদ বেশ সময় নিয়ে মেয়ের কথাগুলি ভাবলেন। তবে কি একবার সুযোগ দেওয়া উচিত?
নাহিয়ান কোথায় গেছে কোনো খবর নেই। ফোন সুইচ অফ করে রাখা। হসপিটালে খবর নিয়ে জানা গেল সেখানেও যায়নি। চিন্তায় কারো মাথা কাজ করছে না। কোহিনূর সাবাকে বকা দিতে দিতে বললেন, কি দরকার ছিল ছেলেটাকে এসব বলার? ও তোমাকে বেশি ভালোবাসে বলে কষ্ট দিতে মজা লাগে তাই না? এখন খুশি তো? সালমা বেগম বললেন, বড় বৌমা রাগের মাথায় উল্টাপাল্টা বকো না, পরে নিজেই কষ্ট পাবা। ছেলেটা কোথায় আছে আগে খোঁজখবর নাও। বিপদে অস্থির হতে নাই। আম্মা আপনি এই অবস্থায়ও আমাকেই চুপ থাকতে বলছেন। সাবাকে আমরা কেউ কখনো কিছু বলেছি? আমরা তো ধৈর্য ধরে আছি। ছেলেটা ওর মনের অবস্থা বুঝে একাকিত্ব দূর করতে হয়তো কথাটা বলেছে। তাই বলে ও বিয়ের কথা তুলবে? ও কি দেখেনি ওর শ্বশুর এ কথা বলেছিল বলে নাহিয়ান কতদিন ওর বাবার সাথে কথা বলেনি? এখনো ঠিকঠাক কল করে খবর নেয় না। সেখানে ও কিভাবে পারল এমন করতে? আহ মা, তুমি ঘ্যান ঘ্যান করা বন্ধ করবে? এমনিতেই সবাই টেনশনে আছি, তোমার এসব শুনতেও বিরক্ত লাগছে। এই ভাবি চলো তো এখান থেকে, এখানে বসে বসে এসব শুনে লাভ নেই। ভাইয়াকে খোঁজ করার জন্য লোক গেছে। ইনশাআল্লাহ ভাইয়া চলে আসবে। কুহু এক প্রকার টেনেই সাবাকে নিয়ে গেল। পাপিয়া আর আরওয়াও তার সঙ্গে গেল। জোবায়ের সাহেব ইজি চেয়ারে বসে রইলেন। ছেলেটা কখনো এমন করে না, আজ কোথায় গিয়ে যে বসে আছে কে জানে, কোনো বিপদাপদ হলো না তো? জাওয়াদ গাড়ি থেকে নেমে হেঁটে গাছগাছালিতে ভরা 10 মিনিটের পথ অতিক্রম করল। দিঘির সিঁড়িগড়ে নাহিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার আন্দাজ সঠিক হয়েছে তাহলে। মিটিং শেষে নাহিয়ানের খবর শুনে সে আর অফিসে ফেরেনি, গাড়ি ঘুরিয়ে নিজে ড্রাইভ করে আন্দাজে এখানে এসেছে। ছোটবেলায় স্কুল শেষে তারা দুই ভাই প্রায়ই এখানে আসত, ফুটবল খেলত, মাঝে সাঝে সাঁতারের প্রতিযোগিতা করত। জায়গাটা যেন একটুও বদলায়নি। আগের মতোই নীরব ও মনোরম হয়ে আছে। নাহিয়ান পায়ের শব্দ শুনে বলল, আমি ভাবিনি তুই আসবি। অবশ্য তুই ছাড়া এই জায়গার খোঁজ আর কেউই জানে না। জাওয়াদ ওর পাশে বসে বলল, আমিও ভাবিনি এত জায়গা থাকতে তুই এখানেই আসবি। আন্দাজের উপর ঢিল মেরে দেখি নিশানা সঠিক জায়গায় লেগে গেছে। নাহিয়ান দূরে ঢিল মারল। জাওয়াদ উঠে কিছু নুড়ি পাথর কুড়িয়ে আনল, নাহিয়ানের পাশে রেখে বলল, ব্যাঙের মতো ঢিল ছোড় দেখি। ছোটবেলায় কত শিখতে চেয়েছি এটা। শিখালি না একবারও। ছোটদের সবকিছু শিখতে নেই। সবসময় এসব বলে লাভ নেই, তোর আমার বয়সের গ্যাপ কোনো গ্যাপই না। তুই ইচ্ছে করে বড় সাজার জন্য আমাকে শিখাস নাই। নাহিয়ান ওর কথা শুনে ম্লান হাসল। দুহাত পিছিয়ে ভর দিয়ে আকাশে তাকিয়ে বলল, ছোটবেলায় ভাবতাম কখন বড় হব, সবাই মান্যিগনি করবে। বড় হবার কত তাড়া ছিল আমার। অথচ দেখ যখন বড় হয়ে গেছি মনে হচ্ছে কেন যে এত তাড়াতাড়ি বড় হতে গেলাম। জাওয়াদ ভাইয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। নাহিয়ানকে সে আগে কখনো কাঁদতে দেখেনি। হাতে পায়ে ব্যথা পেয়ে রক্ত বের হলেও সে শক্ত গলায় বলতো, আরে হেটা কোনো ব্যথা হলো? খেলতে গেলে কত কিছুই হয়। ছেলেমানুষের শরীর নরম হলে চলে। সবসময় যাকে বুঝদার বড়ভাই রূপে দেখে অভ্যস্ত, তাকে ফুটবল ও অসহায় দেখতে জাওয়াদের ভালো লাগছে না। একদমই ভালো লাগছে না। ওর সামনে খাবার দিয়ে বসে আছো কেন? দেখছো না ওর ডান হাত কেটে গেছে? ওকে খাইয়ে দাও। দাদি শাশুড়ির কথা শুনে সাবা নাহিয়ানে প্লেট নিতে হাত বাড়াতেই নাহিয়ান বলল, মেঝো আম্মু অনেক দিন তোমার হাতে খাওয়া হয় না। আজকে খাওয়াবে? কেন খাওয়াবো না, উঠে আয় আমিই খাইয়ে দিচ্ছি। সাবা খাবার নাড়াচাড়া করলেও মুখে তোলার আর জোর পেল না। বুকের ভেতরের তাণ্ডব বাইরে প্রকাশ না পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেল পুরোটা সময়। পাপিয়া ওর হাতের উপর হাত রেখে ভরসা দিল সব ঠিক হয়ে যাবে। জাওয়াদ আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। এখানে একমাত্র সেই স্বাভাবিকভাবে ডিনার করছে, বাকি সবার দৃষ্টি নাহিয়ান আর সাবার দিকেই নিবদ্ধ। খাওয়া শেষে কুহু নিজের ঘরে না গিয়ে পাপিয়ার ঘরে গেল। ওর বিছানায় লম্বা হয়ে শুয়ে বলল, আজ আমি তোর রুমে ঘুমালে তোর কি কোনো সমস্যা হবে?
তোকে তো আমি প্রায়ই বলি আমার সাথে ঘুমাতে, আমার সমস্যা হবে কেন? কুহু ওর কোলবালিশ জড়িয়ে ধরে বলল, পাপ্পি, লাইফে কখনো জীব মানে প্রাণ আছে এমন কোনো কিছুর প্রতি আসক্ত হবি না। সবসময় জড়বস্তুর প্রতি মায়া জমাবি। আমি আগেই ভালো ছিলাম। আমার সব আসক্তি জড়পদার্থকে কেন্দ্র করে ছিল। তখন আমার কোনো কষ্ট হয়নি, ইজি পিজি লাইফ। যেই মানুষের প্রতি মন বসল জীবনটা জটিল হয়ে গেছে। তাই বড় বোন হিসেবে তোকে সাজেস্ট করব নেভার ফ্যাল ইন লোভে উইচ মোর্টাল শ্রীতুরি। পাপিয়া ফোন চার্জে দিয়ে কুহুর পাশে বসল। নরম গলায় বলল, জীবনের পথ মসৃণ হয় না। এখানে উত্থান পতন থাকবে। জীবনে হাসি কান্না আশা হতাশা আছে বলেই এটা সুন্দর, একঘেয়ে নয়। আমি জানি আমাদের পরিবারে এখন সময়টা ভালো যাচ্ছে না। তবে আশা রাখছি এটাও স্থায়ী হবে না। মানুষের জীবনে অনেক অপূর্ণতা থাকে, তবে এর মধ্যে সবচেয়ে বড় অপূর্ণতা হলো একজন বিশেষ মানুষের ভালোবাসা না পাওয়া। কিন্তু তিক্ত হলেও সত্যি যে যেটা পেয়ে যায় ওটাকে আর মূল্যবান মনে করে না। তখন মনে করে যা পাচ্ছে না ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটাই প্রেষণা। সন্তুষ্ট হয়ে গেলে মানুষ স্থির হয়ে যেত, মৃত্যু অবধি তার চাহিদা বদলাবে, এটাই তো নিয়ম। আচ্ছা পাপ্পি, বলতো, বিয়ে টিকে থাকতে বাচ্চাই কি সব? এমনিতে দুটো মানুষ দুজনকে ভালোবেসে জীবন কাটিয়ে দিলে কি সমস্যা? মানছি বাচ্চা থাকা ব্লেসিং, ভবিষ্যৎ উত্তরসূরি রাখতে কে না চায়। কিন্তু এটাই সব না। ভাইয়া ভাবির জন্য আমার ভীষণ কষ্ট হয়। ওরা একে অপরকে কত ভালোবাসে। এইটুকুতেই কেন ওরা সুখী হতে পারে না? আপু, তুই কাঁদছিস? কুহু চোখের কোণ চেপে বলল, আরেহনা, চোখে কি জানি পড়ছে। পাপিয়া ওকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না আপু। আল্লাহর কাছে দোয়া কর যেন সব ঠিক হয়ে যায়। নাহিয়ান বেলকনিতে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। সাবা রুমে ঢুকে দেখে থাই গ্লাসের ওপারটা ধোঁয়াময় হয়ে আছে। নাহিয়ান এমনিতে স্মোকার নয়, তবে যখন ওর মনমেজাজ খুব খারাপ থাকে তখন এক প্যাকেটও পোষায় না। সাবা বেলকনির দরজা খুলতেই কেসে উঠল। নাহিয়ান চেঁচিয়ে বলল, তুমি এখানে কেন এলে? সিগারেটের ধোঁয়া কত ক্ষতিকর জানো না? এটা ক্ষতিকর তুমি তো জানো। তারপরও কেন খাচ্ছ? নাহিয়ান উত্তর না দিয়ে ঘুরে দাঁড়াল। সাবা ওর পিঠে মাথা ঠেকিয়ে বলল, আমাকে ক্ষমা করো নাহিয়ান। আমি খুব সরি। আমার নিজেকে আজকাল একটুও ভালো লাগে না। মনে হয় আমি তোমার লাইফে বার্ডেন হয়ে আছি। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আমি কি করব বলো, কতক্ষণ বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে রাখব? নিজের অক্ষমতার বোঝা আমাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে ফেলতেছে। আমি পারতেছি না স্বাভাবিক থাকতে, আমার জন্য তুমি নিজেকে কষ্ট দিও না প্লিজ। সাবা হিচকি তুলে কাঁদতে লাগল। নাহিয়ান পেছনে ঘুরে সাবাকে বুকে জড়িয়ে নিল, মাথায় চুমু খেয়ে বলল, কেঁদো না পাখি, তুমি জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না। প্লিজ থামো। তুমি এত ভালো কেন বলতে পারো? আমাকে বেশি ভালোবাসো বলেই আমার মাঝে এত খুঁত। মা বলতেন শখের হাড়ির মাঝখানে কাঁচা হয়। কেউই নিখুঁত না সাবা। আমি তোমাকে ভালোবাসি, আমার চোখে তুমি এই পৃথিবীর সেরা নারী। তুমি আমাকে ওয়াদা করো আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আনবে না, আর না আমাকে বিয়ে করতে বলবে। আমি তোমার সাথেই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চাই। আমার জন্য তুমি যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না। সাবা মাথা নেড়ে বলল, তুমিও কথা দাও আর কোনোদিন এরকম নিখোঁজ হবে না। আর এই ছাইপাশ ভুলেও ছুবে না। নাহিয়ান ওকে শক্ত করে ধরে বলল, কথা দিলাম। বেশ কিছুদিন পর ইশরাক ও তার পরিবারকে দেখে কোহিনূর ভীষণ অবাকই হলেন বটে। তাদেরকে সাদরে সোফায় বসিয়ে তিনি লাকিকে বললেন অন্যদের খবর দিতে। কুশল বিনিময় শেষে ইশরাকের বাবা ইমতিয়াজ আহমেদ বললেন, আপা, আজকে আমরা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না। কুহুমাকে আমরা আমাদের পুত্রবধূ হিসেবে ঘরে তুলতে চাই। কোহিনূর তার শ্বশুর শাশুড়ির দিকে তাকালেন। জোবায়ের সাহেব ইশারায় সম্মতি দিতেই তিনি বললেন, এ তো আমাদের জন্য পরম সৌভাগ্যের।
আপনারা বসুন, আমি মিষ্টির ব্যবস্থা করছি। নিসা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আন্টি ব্যস্ত হবেন না, আমরা মিষ্টি নিয়ে এসেছি। আজ বিয়ের ডেট ফাইনাল না করে আমরা যাব না। আঙ্কেল, মিষ্টির প্যাকেটগুলো ওখানে রাখুন। কোহিনূরের খুশিতে চোখে পানি এসে গেল। অবশেষে সত্যিই কুহুর বিয়ে হবে। এত আনন্দ হচ্ছে তার। সানজিদা আহমেদ বিনীত গলায় বললেন, চাচাজান, গতবারের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। দেখো মা, আমার নাতনির আচরণের পরিপ্রেক্ষিতে তুমি তেমন করেছ, এতে তোমার ভুল নেই। সব মাই চায় তার ছেলেমেয়ের জীবনে ভালো কেউ আসুক। যা হয়েছে সব ভুলে যাও। পুরনো তিক্ততা ভুলে নতুন সম্পর্কের মিষ্টতা ছড়িয়ে পড়ুক এই কামনাই করি। কুহু দোতলায় দাঁড়িয়ে সব দেখছে। ইশরাক মাথা নিচু করে সবার মাঝে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে কুহু ভেংচি কেটে বলল, ঢং দেখলে আর বাঁচি না। এমনভাবে গাল লাল করে বসে আছে যেন সে নতুন বউ। যত্ত সব। তুই না কেমন? এমন পরিস্থিতিতে লজ্জা পাওয়া স্বাভাবিক না। আমার সাথে এই 14 দিন যোগাযোগ রাখেনি, খোঁজখবর নেয়নি। এখন আসছে সরাসরি বিয়ের ডালা নিয়ে। কি ভেবেছে আমি ওকে বিয়ে করতে বসে আছি? তুই লিখে রাখো পাপ্পি, ওর সাথে যদি আমার বিয়েও হয় 14 দিন ধারে কাছেও ঘেঁষতে দিব না। পাপিয়া হাই তুলে বলল, দেখিস আবার 14 দিন বলে প্রথম রাতেই কনসিভ করে ফেলিস না। কুহু ওর দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মুখ এত পাতলা হলো কিভাবে? বড় বোনকে কি বলো সেগুলো? ছি ছি ছি, লাজলজ্জার মাথা খেয়ে ফেললি। পাপিয়া হেহে করে হাসতে লাগল। আজ কুহুর গায়ে হলুদ। খন্দকার বাড়ি তো আত্মীয়স্বজনদের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। যদিও অনুষ্ঠান হবে নামকরা কমিউনিটি সেন্টারে, তবে যাবতীয় আচার অনুষ্ঠান বাসায় হওয়াতে ছোট বড় সকলের মাঝেই আনন্দের ফোয়ারা বয়ে যাচ্ছে। ইশরাকদের বাড়ি থেকে হলুদের ডালা আসার পর বড় ভাবি হিসেবে সাবা সেটা নিতে গেলেই মুরব্বিগোচের একজন চেঁচিয়ে উঠল, আয় হায় রে সাবা, এটা তুমি নিতেছ কেন? তুমি নিও না এটা। উফ, তোমরা শহরের মেয়েরাও না কেমন জানি। কোনো কিছু বাছবিচার করো না বলেই এত অমঙ্গল ঘটে। আরোয়া, তুমি বরং ডালাটা নাও। এসব বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কথাটা শুনে সাবার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আরোয়া বিরক্ত গলায় বলল, ইসলামে মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই। এসব কুসংস্কার কথাবার্তা। এসব অহেতুক কথা বলা বাদ দিন তো। শোনো মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করতে এসো না। বিয়ের আচার অনুষ্ঠানে বাজা মহিলাদের ছায়াও পড়তে দিতে নাই। নেহাতিও কোণের ভাবি, তাই বলে সব তো এড়ানো যায় না। আপনার জানায় ভুল আছে। আমাদের উম্মুল মুমেনিনদের মধ্যে অনেকেই নিঃসন্তান ছিলেন, কই তাদেরকে তো কেউ কোনো কিছু থেকে সরিয়ে রাখে নাই। তবে আপনি কোন সূত্রে এসব বানোয়াট নিয়ম জারি করছেন? আমাদের কথায় ও কাজে যদি কারো মনে কষ্ট এসে চোখে পানি পড়ে, এর পাপ কত হয় জানেন? এই মেয়ের চোয়া আছে। এখনের যুগের মায়াগো, আর কিছু থাক নো থাক, চোয়াডা ঠিকই আছে। যাক বাবা, তোগো যা মন চায় কর। আমি আর কিছু বলতাম না। পরে তোরাই পস্তাবি। আমার কি? সাবা আরওয়াকে থামিয়ে বলল, থাক না, এসব তর্ক করো না, মুরুব্বি মানুষ মেহমান হিসেবে এসেছেন। কথা বাড়িয়ে লাভ নেই। তুমি বরং এসব নাও। সমস্যা নেই। না ভাবি, এখন তুমি এই ছাড় দিলে চলবে না। আজ একজন বলেছে, তার দেখাদেখি কাল আরও কয়েকজন বলবে। অজ্ঞতার চেয়ে খারাপ আর কিছু নেই। ওরা কোথা থেকে কিসব আজগুবি নিয়মকানুন বের করে আমাদের উপর চাপিয়ে দিবে, আর আমরা সেসব মেনে চলব। তুমি ধরো তো এসব। সেই মহিলা মুখ ভার করে চলে গেলেন। সাবা ডালাটা নিয়ে কুহুর রুমে রেখে এক কোণে দাঁড়িয়ে কাঁদতে লাগল। সমাজের মানুষ এত খারাপ কেন? তারা কেন বুঝতে চায় না ওদের কথা বুকের ভেতর কি কঠিন ক্ষত সৃষ্টি করে? আজ সাবাকে বাজা বলতেও বাধল না ওদের। এত তিরস্কার, এত অপমান। ওদিকে সেই আত্মীয় গিয়ে রসিয়ে রসিয়ে আরওয়ার নামে সবার কাছে বদনাম করতে লাগল। মেয়েটার চেহারা যত সুন্দর হোক না কেন, ভেতরটা অহংকারে ভরা। নিজেরে নিজে কি একটা মনে করে।
আমারে বলে আমি নাকি মূর্খ, কিছুই জানি না। দেখছেন অবস্থা। আমরা 10 জনের লগে খাই বই জীবন পার করি নতো। হাওয়ায় হাওয়ায় আমাগো চুল সাদা হইছে। 2 দিনের মায়া আমারে হাদিস কালাম শিখায়। বিয়ে বাড়ির প্রৌঢ়া সমাজে আরোয়া বেয়াদব মেয়ে বলেই দ্রুত প্রতিষ্ঠিত হয়ে গেল। চলবে। গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। 5ম পর্ব।